না মানে ভারতের দালালি, দিল্লির দালালদের পক্ষে অবস্থান নেওয়া, পিলখানা হত্যাকাণ্ডের বন্দোবস্ত করা, বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আবার জাতীয় নেতাদের শহীদ করার পরিকল্পনা। মানে না মানে এরকম কিছু। প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল শেখ হাসিনার সময়, তখনও আমরা দেখলাম যে সবার আগে নরেন্দ্র মোদী এসে তাকে কংগ্রাচুলেট করছে, অথচ সারা দেশের মানুষ দেখেছে যে এটা কোনো নির্বাচনই হয়। একদম গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, সরকারি অর্থেই প্রচারণা চালাচ্ছে। এখন যখন নির্বাচন কমিশন বলে এটা দণ্ডনীয় অপরাধ, তাহলে এই কাজগুলো যারা করলেন তাদের কি দণ্ড হবে? মানে প্রথম থেকে পরে শেষ পর্যন্ত আসছি, তখন আমি যখন হা বা না ভোট দিব আমি ভুলে গেছি যে আমি কি পড়েছি। ইউনূস সাহেব এসেই কি করলেন, প্রথমে 2 মাসের মধ্যে ওনার বিরুদ্ধে যত মামলা ছিল উনি এক্সিকিউটিভ অর্ডার সব মামলা উনি প্রত্যাহার করেন। ঠিক এক্স্যাক্টলি আগের স্বৈর শাসকরা যা করতো, তফসিল যখন ঘোষণা হয় তখন কিন্তু সবকিছু মানে শাসন ব্যবস্থা সবকিছুই নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এই ইউনূস সাহেবের সরকার এমন এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যেটা তাদের নেওয়ার কথা না। প্রফেসর আলী রিয়াজের আরও একটি বক্তব্য, তিনি বলছেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন বা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতের 12টি নির্বাচনের মতো না। এরপর নির্বাচিত সংসদ সদস্যরা 180 দিন গণপরিষদ হিসেবে কাজ করবেন। তখন আসলে ডক্টর ইউনূস কি করবেন? ডক্টর ইউনূস ক্ষমতা ছেড়ে দেবেন? তখন কি প্রধান উপদেষ্টার পদ থাকবে? ওই ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন দলকে নিয়ে মিটিং করে, আর ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে খাবার দাবার আসে, কেমন 8-9 মাস ধরে এইগুলা করতো। করে রেজাল্টটা কি হলো? রেজাল্ট কিছুই হলো। মার্কিন রাষ্ট্রদূত কথা বলছেন, তিনি বলছেন কোনো দলের পক্ষে যুক্তরাষ্ট্র না। হ্যাঁ, কিন্তু এটা তো অনানুষ্ঠানিক কথা বা ভেতরের কথা যখন ফাঁস হচ্ছে, তখন দেখা যাচ্ছে তাদের একটা পক্ষপাতিত্ব মনে হয় যেন প্রকাশই হচ্ছে। তারা এখানে থাকে, তো তারা দেখছে। ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন। আমি আসলে শুরু করতে চাই যে, দেখলাম আমরা নির্বাচন কমিশন থেকে জানানো হলো যে গণভোটের পক্ষে মানে হ্যাঁ বা না এর পক্ষে প্রচার চালাতে পারবে না প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি। যদি করেন সেটি দণ্ডনীয় অপরাধ হবে। কিন্তু তার মানে আগেই আমরা দেখলাম আলী রিয়াদ সাহেব তিনি বললেন যে এতে কোনো মানে সরকারের কর্মকর্তারা বা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা তারা সবাই বা প্রজাতন্ত্রের সাথে কর্মে নিয়োজিত সবাই গণভোটের পক্ষে বা বিপক্ষে যে কোনো বিষয় চালাতে পারবেন, পক্ষে চালাতে পারবেন, এতে আইনগত কোনো বাধা নেই। মানে নির্বাচন কমিশন বলছে দণ্ডনীয় অপরাধ, জনাব আলী রিয়াজ বলছেন আইনগত কোনো বাধা নেই। আসলে আসলে বিষয়টা কি? তিনি বলছেন নৈতিকও বাধা নেই। আসলে কোনটা ঠিক? বিষয়টা তো আজকে প্রফেসর রেহমান সোমান একটা সুন্দর কথা বলেছেন এগুলো নিয়ে, যে পুরো জিনিসটাই হলো একটা কনফিউজিং ব্যাপার। আর ওনার মতো স্ট্যাচারের একটা লোক, উনি ব্যাংক গভর্নেন্স ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্টের কিছু, উনি বললেন যে এটাতে 38টা মানে বিভিন্ন দিয়েছে, যা সাধারণ মানুষ কিছুই জানে না এটা সম্পর্কে। যেমন আমি মোটামুটি লিখতে পড়তে জানি, কিন্তু আমি যখন পড়তে গেলাম এগুলা, আমার মানে আমি বুঝতে পারলাম না যে এটা নিয়ে আমি কিভাবে একটা সিদ্ধান্ত দিব। তার কারণ আমার 6 মিনিট লেগেছে মানে পড়তে, কেমন। এখন আমি যখন প্রথম থেকে পড়ে শেষ পর্যন্ত আসছি, তখন আমি যখন হা বা না ভোট দিব আমি ভুলে গেছি যে আমি কি পড়েছি। তো আমার অবস্থা যদি এই হয়, দেশের মানে অধিকাংশ জনগণ যারা ভোটার, তারা এটা সম্পর্কে তাদের বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই, তারা জানে না। এটা হলো তথাকথিত ওই এলিট ক্লাসের যে আমরা এই অন্তর্বর্তী সরকারের একটাই কথা, যে আমরা স্বৈরাচার যাতে ফেরত আসতে না, বারবার একই কথা বলে, কেমন। আর তাদের আচরণও হলো স্বৈরাচারী সরকারের মতো। যেমন ইউনূস সাহেব এক একটা সিদ্ধান্ত নেন, তার সঙ্গে কোনো কিছু কথা বলেন না। এগুলো আমি বহুবার বলেছি, আবার লিখেছি এই সমস্ত নিয়ে। আহ আমরা স্বৈরাচারের শাসক বলতে আমরা কি বুঝি? যে সে বিচার বিভাগকে মানে না, কোনো আইন কানুনের ধার ধারে না, কেমন নিজের খুশি যা ইচ্ছা করে একটা মোহাম্মদ সাদ্দুল্লাহের মতো এক একটা করে অর্ডার দিয়েছে। যেমন শেখ হাসিনার সময় আমরা দেখেছি, খালেদা জিয়ার সময় দেখেছি, জেনারেল এরশাদের সময় দেখেছি। তো উনি ইউনূস সাহেব এসেই কি করলেন, প্রথমে 2 মাসের মধ্যে ওনার বিরুদ্ধে যত মামলা ছিল উনি এক্সিকিউটিভ অর্ডার সব মামলা উনি প্রত্যাহার করেন। ঠিক এক্স্যাক্টলি আগের স্বৈর শাসকরা যা করতো উনি একই কাজ করছেন। তো আমার প্রশ্নটা, যে আমরা যে এত রক্তের বিনিময়, এত মানুষের অঙ্গহানি হলো, এত কিছু হলো, তাহলে আমরা আমরা কি সিস্টেমটা, আমরা নতুন বন্দোবস্তটা কি, এটা তো আমি বুঝতে পারছি না কিছু। তো এই জিনিসগুলো যখন মানুষ দেখতে পাচ্ছে, যেমন আমি অমককে পোর্ট দিয়ে দাও, এগুলো তো জাতীয় ইস্যু।
তাই না? তো আপনি তো কারোর সঙ্গে কথা বলতে হবে এটা নিয়ে। আপনি বলছেন যে এটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, আপনাকে এই এই ক্ষমতা কে দিয়েছে? মানে আর এগুলো হলো নন, এটা তো আপনার প্রায়োরিটির মধ্যে ছিল না। আপনার প্রায়োরিটি ছিল আপনি কিছু মৌলিক সংস্কার। মৌলিক সংস্কারটা কি? আপনি নির্বাচন ব্যবস্থার সংস্কার করবেন, যেখানে আহ, আহ, টাকাওয়ালা মানে টাকাওয়ালাদের দৌরাত্ম্য থাকবে না, এবং লোকজন নির্ভয়ে ভালোভাবে স্বাধীনভাবে ভোট দিতে পারবে, এবং দুর্বৃত্তরা যাতে করে ক্ষমতায় না আসতে পারে। তো সেই জিনিসগুলা মানে মানুষ, আমি অন্তত চেয়েছি, আমি আমার নিশ্চিত দেশের অধিকাংশ মানুষ সেগুলাই চেয়েছে। হ্যাঁ? তো আপনি সেদিকে কোনো কিছু গেলেন না। তারপরে যেমন আপনি পুলিশ প্রশাসন বা জনপ্রশাসনকে সংস্কার করা, যেমন আমলাতন্ত্র একটা খুব বড় বাধার সৃষ্টি হয়ে, মানে সারা বাংলাদেশের উন্নতির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। গতকালকে আমি এটার উপরে একটা ইন্টারভিউ দিয়েছি, যে ফজল কবির খান সাহেব, উনি একজন উপদেষ্টা, এবং খুব নাম করা উপদেষ্টা, মানে উনি দেশপ্রেমী। উনি হঠাৎ করে বললেন যে এই মাইলস্টোনের স্কুল কলেজের উপরে যে বিমানটা ভেঙে পড়েছিল, এটা উচিত ছিল সচিবালয় পড়া। এত বড় স্ট্রং স্টেটমেন্ট, যে তাহলে এদের দ্বারা কোনো কিছু হবে না, এদের দেশের মানুষের কোনো কিছু। তো আমার প্রশ্নটা, যে আপনি 18 মাসের ধরে এদেরকে সহ্য করে গেছেন, বা এদের মতো কথা বলতে চলেছেন, তাদের মাথায় হাত দিয়ে সমস্ত কাজ করে নিয়েছেন, এখন এই মুহূর্তে আপনি এই সমস্ত কথা বলছেন কেন? তো মনি ইউনূস সাহেব অনেকবার বলছেন যে আমলাতন্ত্রের জন্য কাজ কাম করা যাচ্ছে না। তো আপনার তো সংস্কার, তো সবচেয়ে বড় সংস্কার তো ওইখানে করা উচিত ছিল, যে যাতে করে এই আমলাতন্ত্রকে আমরা, এই যে দুষ্ট চক্র, এটাকে আমরা ভাঙতে পারি। আপনি সেদিকে গেলেন না, আপনি এদেরকে মানে পুনর্বাসন করলেন। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার, এখন যে যারা মোটামুটি কন্ট্রোল করছে আমলার মানে সচিবালয়, এরা হলো সব 1982 ব্যাচের মানে কর্মকর্তারা। তো তারা কি, তাদের অভিযোগটা কি, যে আমরা পদবঞ্চিত হয়েছি, আমাদের প্রমোশন দেয় নাই। কেন দেয় নাই? আমরা বিএনপি ঘরানার লোক ছিলাম সেই জন্য, অথবা জামাত ঘরানা, মানে আওয়ামী বিরোধী ছিল। তো আমার প্রশ্ন, যে ব্যুরোক্রেসি হবে ফেসলেস, তাদের তো কেউ চিনবে না। তো আপনি বলেন, তো আপনি যখনই বলেন যে আমি বিএনপি ঘরানার লোক ছিলাম, তো তখনই তো আপনাকে শুড বি ডিসকোয়ালিফাইড রাইট অ্যাওয়ে। আপনাকে তো আর মানে কোনো স্থান দেওয়ার কোনো জায়গা নেই। এখন আপনি তো কোনো দলের নেতৃত্ব করার জন্য ব্যুরোক্রেসিতে আসেন নাই। তো আপনি তো প্রথমেই যখন এই কথাটা তাদের বলেছেন, সঙ্গে সঙ্গে বলতো যে বাবা, আমরা কিন্তু নিরপেক্ষ সরকার, আমরা বিএনপিরও সরকার না, জামাতেরও সরকার না। তারা যদি ক্ষমতা আসে, তখন তোমরা তোমরা তাদের কাছে যাবে এবং তারা তোমাদেরকে পুনর্বাসন করবে, কিন্তু আমরা এটা করতে পারবো না। এটা নিরপেক্ষ। জি, আপনি সেটা সংস্কারগুলোর কথা বলছিলেন। সংস্কার মানে তাহলে প্রশ্ন তো সবাই করবেই যে কি সংস্কারটা আসলে হলো। সেদিন আমার সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি, তার সাথে কথা হচ্ছিল। তিনি আমাকে বলছিলেন যে আসলে যতগুলো সংস্কার কমিশনের প্রস্তাব, তার খুব সামান্যই সেই বিষয়ে নজর দেওয়া হয়েছে। এমনকি নির্বাচন কমিশন গঠন থেকে কিছুতেই আসলে সংস্কার কমিশনের প্রতিবেদন বা যে সুপারিশ প্রস্তাবনা, সেগুলো খুব একটা কেয়ার করা হয় না। কিন্তু আপনি বলছিলেন না যে একটাই ব্যাপার, সরকারের যেন স্বৈরাচার ফিরতে না পারে, গণভোট প্রচারণার ব্যাপারে আমি দেখছিলাম। এবং আপনি বলছিলেন যে এতগুলো ধারা বা এতগুলো বিষয়বস্তু, সেগুলো পড়ে আপনার মতো মানুষের বুঝতেও সময় লাগছে, তাহলে সাধারণ মানুষ কি আসলে বোঝে কিনা। কিন্তু মানুষকে যেভাবে বোঝানো হচ্ছে, আমি দেখছিলাম ডাকসু ভিপি সাদিক কায়েম, তিনি বলছেন যে একটি রাজনৈতিক দল গণভোটে নায়ের পক্ষে অবস্থান নিয়েছে, না মানে ভারতের দালালি, দিল্লির দালালদের পক্ষে অবস্থান নেওয়া, পিলখানা হত্যাকাণ্ডের বন্দোবস্ত করা, বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আবার জাতীয় নেতাদের শহীদ করার পরিকল্পনা। মানে না মানে এরকম কিছু মানুষ মানে না, বুঝতে তো পারছে না, এরকম কিছু। এগুলো ইংরেজিতে বলে রেটরিক। কেমন? তো আপনি যখন ভোটারদেরকে এই কথা বলছেন, তো এখন অ্যান্টি ইন্ডিয়ানিজম এই দেশে খুব ভালো চলে, আপনার মানুষের বাহবা পাওয়া যায়। তো বাস্তবতাটা হলো এই, যে ইন্ডিয়া তো একটা বড় শক্তি, এবং তারা আমাদের প্রতিবেশী। তো জিওগ্রাফিক্যালি আপনাকে তো ইচ্ছা করলে আপনাকে ইন্ডিয়া থেকে আমরা দূরে সরে যেতে পারি না, বা ইন্ডিয়া আমাদের থেকে দূরে, আমাদেরকে থাকতে হবে, কাছাকাছি থাকতে হবে। তো যতখানি অ্যাকোমোডেটিভ হওয়া যায়, মানে উভয়ের স্বার্থ রক্ষা করে, সেটাই দেখা উচিত। কেমন? তো সেই জিনিসটা না করে আপনি কনস্ট্যান্টলি একটা মানে, সত্যি কথা বলতে কি, যে ভারত বিরোধিতা কেন হয়েছে এই দেশে? ভারত তো আমাদের সাথে ভালো ব্যবহার করেনি, আমরা তো দেখতে পাচ্ছি।
তারপর আমরা যে প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল শেখ হাসিনার সময়, তখনও আমরা দেখলাম যে সবার আগে নরেন্দ্র মোদী এসে তাকে কংগ্রেচুলেট করছে, অথচ সারা দেশের মানুষ দেখেছে যে এটা কোনো নির্বাচনই হয়নি, একতরফা সবকিছু হয়েছে। তো স্বাভাবিকভাবে দেশের সাধারণ মানুষ চিন্তা করছে যে কি ব্যাপার, তো এরা এর পক্ষে থাকে। তো সেটা থাকে কেন? তার কারণ হাসিনাকে দিয়ে তাদের স্বার্থ রক্ষা হচ্ছে। আমি যখন ইন্ডিয়ান ডিপ্লোম্যাট বা পলিসি মেকারদের সাথে বিভিন্ন সময় কথা বলেছি, ঢাকায়, দিল্লিতে, ওয়াশিংটনে, তাদেরকে আমি একটাই কথা বলতাম যে দেখো, আমরা তো 90%, যুদ্ধের সময় তো 90% আমরা ভারতের পক্ষে ছিলাম, বিকজ তোমরা আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছিলে, আমরা কৃতজ্ঞ সেই জন্য। কিন্তু তোমরা কি একবারও ভেবেছো যে কেন পুরো দেশের মানুষ আমাদের বিরুদ্ধে চলে গেল? এই প্রশ্নের জবাবটা তোমাদেরকে দিতে হবে, তোমরা কেন করলে এটা? তো যাই হোক, যে কথাটা মূল আপনার যে মূল প্রশ্নের সেটার উত্তর দেওয়ার চেষ্টা করছি যে সংস্কার হলে স্বৈরাচার ফেরত আসবে। তো এগুলো আপনি বলতে পারেন, কিন্তু যেটা বল, আর রেভান্স ওয়ান সাহেব একটাই কথা বলেছেন বারবার করে, যে আমি নিজেই তো বুঝতে পারছি না যে এতগুলা কি করতে পারবে। তো এইটা, আর সংস্কার হলো একটা চলমান প্রক্রিয়া। আপনি নিজে একটা জিনিসগুলো বলবেন যে এই জিনিসগুলোতে আমরা, এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার। অন্তর্বর্তী সরকারের তো এই সময় ছিল না এটা নিয়ে মানে ফাইনাল একটা ডিসিশন দেওয়ার। উনি, প্রফেসর রেহমান সুমান ওই কথাটাই বলছেন যে আপনাদের উচিত ছিল জিনিসগুলোকে হাইলাইট করা এবং পরবর্তী যারা নির্বাচিত হবে তাদের কাছে এগুলা প্লেস করা, যে তোমরা এইগুলা এগুলা দেখো। তার কারণ আপনি সংস্কার করলেন, এখন এটা তো সংসদ থেকে পাশ হতে হবে। তো পরবর্তী সংসদে যারা আসবে তারা যদি বলে যে না আমরা এটা মানবো না, আপনি কি করবেন? জি, তো এইখানেও আমার কিছু প্রশ্ন আছে যে আসলে কি করবেন সেটা নিয়ে একটু, এটা নিয়েও একটু ঝামেলা তৈরি হচ্ছে কিনা সেটা নিয়ে জানবো। কিন্তু ওই যে এটা একটু আমি জিজ্ঞাসা করছিলাম যে মানে আপনাদের মতো জ্ঞানী গুণী বোদ্ধা মানুষরাও বুঝতে পারছেন, আপনি রেহমান সোবানের কথাও বলছিলেন, তাদেরও বুঝতে হিমশিম যেখানে খেতে হচ্ছে, সাধারণ মানুষের মানে বুঝতে পারছে কিনা জানি না। তখন যখন এরকম প্রচারণা হচ্ছে, যেমন সাদিক কায়েম বলছেন, আমি জামাতের নেতারা বলছেন, বা অনেকেই বলছেন যারা গণভোটের পক্ষে কথা বলছেন এই ধরনের কথা, এটি আসলে মানুষ মানে কন্টেন্টটা ঠিক বুঝতে পারছে না, কিন্তু এই প্রচারণাগুলো শুনছে। তারা আসলে তাদের কাছে কি বার্তারে যাচ্ছে? না, বার্তাটা বার্তাটা কনফিউজিং, যেটা আমি বললাম, তারা ঠিক বুঝতে পারছে না কি করবে। কিন্তু আমার ধারণা, আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং আমি সাধারণত চেষ্টা করি স্যুট টাই ওয়ালা লোকের থেকে দূরে থাকতে, এবং যত বেশি পিএইচডি আলা তাদের সাথে কথাই বলি না, আমার কোনো প্রয়োজন নাই। আমি করি, আমি সাংবাদিকতা শিখেছি, আমার আমার বস ছিল, প্রথম বস ছিল স্টিভ ওয়াইজম্যান, নিউ ইয়র্ক টাইমস, কেমন। তো তাকে আমি জিজ্ঞেস করছিলাম, ভালো সাংবাদিক ওদেরকে বলে সবসময় চেষ্টা করবা সাধারণ মানুষ কি বলে তাদের কথা বোঝার চেষ্টা, বিকজ সাংবাদিক যারা হবে তাদের প্রথম দুটো কাজ, একটা হলো, মেন কাজ হলো সাধারণ জনগণ যারা ভয়েসলেস, যারা দুর্বল, যারা ক্ষমতাধরদের কাছে পৌঁছাতে পারে না, তাদের স্বার্থ প্রমোট করা, এক নাম্বার। দুই নাম্বার কাজ হলো যারা ক্ষমতাধর, যারা ক্ষমতায় থাকে তারা বেপরোয়া হয়, তারা ক্ষমতার অপব্যবহার করে, তাদেরকে জবাবদিহিতা না করা, তাদেরকে প্রশ্ন করা যে তুমি তো, এটা তো তোমার বাবার সম্পত্তি না, তুমি এই কাজ কেন করেছো। এই জিনিসগুলা, এই দুটা মেন কাজ। ফলে আমি যখনই, আমার কাছে অনেকেই, অনেক সাংবাদিকরা এগুলা জিজ্ঞেস করে, যেহেতু আমি একটু সিনিয়র হয়ে গেছি, তো বিভিন্ন বড় বড় জায়গায় মানে কাজ করার সৌভাগ্য হয়েছিল, তো তাদের কাছ থেকে আমি যেটা শিখেছি সেটি আসলে, এই জন্য আমি বলছি যে আমি যখন সাধারণ গ্রামে গঞ্জে যাই, কিংবা আমি যখন বাজার করতে যাই, আমি রিক্সাওয়ালার সাথে কথা বলি, মুদি দোকানদারের সাথে কথা বলি, তো তারা যে কথাটা বলে আর কি, বলে যে দেখেন, ক্ষমতা তো যেই যায় তার কথা আমাদের কথা কেউ মনে রাখে, কথা তো সত্য। তার কারণ আপনি একটা জিনিস দেখেন, আমরা স্বাধীনতার যুদ্ধ কেন হয়েছে, কেন হয়েছিল, এটা একটু বোঝা মানে খুব বোঝার দরকার। সেটা হলো এই যে আমরা সবসময় বলতাম বা শুনতাম যে পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করে, আমরা বৈষম্যের শিকার। তো এই বৈষম্য দূর করার জন্য এবং এই শোষক গোষ্ঠীর থেকে নিষ্কৃতি বা মুক্তি পাওয়ার জন্য আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, কেমন। আচ্ছা, তো এখন স্বাধীনতার পরে স্বাভাবিকভাবে মানুষের প্রত্যাশা যদি এইবার তো আর মানে শোষক আমাদেরকে শোষণ করতে পারবে না, এবং আমরা আর বৈষম্যের শিকার হব। কিন্তু কি দেখতে পেলাম, 54 বছর দেশ স্বাধীন হয়েছে, তারপরে দেখতে পাচ্ছি কি, ওই পাকিস্তানিদের জায়গায় ওরা, পাঞ্জাবিরা ছিল, তারা উর্দুতে কথা বলতো, এরা বাঙালি কিন্তু শাসকের চরিত্র পাল্টায়।
তারা আগের মতোই শোষণ করে যাচ্ছে। ওই যে সাধারণ মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরে যাচ্ছে, এবং প্রচুর বৈষম্য সৃষ্টি হয়েছে। এবং একটা জিনিস হয় কি, যখনই বৈষম্য সৃষ্টি হয় তখন দেখবেন সমাজে সংঘাত বাড়ে বিভিন্ন ভাবে। বিভিন্ন জায়গায় দেখবেন মারামারি হচ্ছে, মানুষজন রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে। এইটা হলো কি জানেন, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। মানুষ তো বঞ্চিত। তারা দেখছে যে আপনি যদি আমলা হন বা সরকারে থাকেন, মন্ত্রী হন, আপনি বড় বড় বাড়িতে থাকবেন, আপনি বিশাল গাড়ি চালাবেন, আপনার সঙ্গে পুলিশ এসকর্ট থাকবে। হ্যাঁ, তো এখন আমি সাধারণ মানুষ, আমার তখন থাকার জায়গা নেই, আমার ঘর দিয়ে পানি পড়ে। আমি তো, ফলে ওরা চিন্তা করছে, এই জন্য মানুষ এত ক্ষিপ্ত থাকে এই শাসক গোষ্ঠীর প্রতি। যে তখন এই জন্য আমি বারবার করে একটা কথা বলছি, যে আপনারা যদি সমাজে যতদিন বৈষম্য না কমবে, ততদিন এই ধরনের সংঘাত বা আপনি ইয়েগুলো আমরা আপনি মন্ত্রীদের কথা বলছিলেন, মন্ত্রীদের জন্য আরো বড় বাড়ি, সুইমিং পুল ওয়ালা বাড়ি, জিম সহ বাড়ি, এরকম বড় এপিসোড করেছি। এরকম আরো কিছু না, এখন হচ্ছে। আমি একটু ওই প্রশ্নটা একটু শুনি আপনার কাছ থেকে, জনাব আরশাদ মাহমুদ, যে যে তাহলে আমরা যে এতদিন ধরে দেখলাম, মানে গণভোটের পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস একদম শুরু থেকেই হ্যাঁ বলেই শুরু করলেন, হ্যাঁ এর পক্ষে প্রচারণা। সরকারের উপদেষ্টারা বলছেন, বিভিন্ন জায়গায় উঠান বৈঠকে গিয়ে বলছেন, বিভিন্ন সরকারি দপ্তর, ব্যাংক, শিল্পকলা একাডেমি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তর একদম গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, সরকারি অর্থেই প্রচারণা চালাচ্ছে। এখন যখন নির্বাচন কমিশন বলে এটা দণ্ডনীয় অপরাধ, তাহলে এই কাজগুলো যারা করলেন তাদের কি দণ্ড হবে? মানে এটার কোনো প্রতিকার হবে, এই যে এই কাজগুলো হলো বা হচ্ছে? এটা তো খুব মূল্যবান প্রশ্ন। এখন একটা যখন ইলেকশনের শিডিউল ঘোষণা হয়, তফসিল যখন ঘোষণা হয়, তখন কিন্তু সবকিছু, মানে শাসন ব্যবস্থা সবকিছুই নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এই ইউনূস সাহেবের সরকার এমন এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যেটা তাদের নেওয়ার কথা না। এখন উনি যে কথাটা বললেন, উনি কি নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করেছেন যে আমরা এটা করতে পারবো কিনা? তো আপনি তো নিজেই কন্ট্রাডিক্ট করছেন নিজের কাছে। আপনি আপনি তাদেরকে আন্ডারমাইন করছেন। এখন নির্বাচন, আপনি যদি সুষ্ঠু নির্বাচন করতে চান, যদি গ্রহণযোগ্য নির্বাচন করতে যান, তখন তো নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে, কিন্তু আপনি তো তাদেরকে দুর্বল করে দিচ্ছেন। তো এখন দেখেন, এই যে দ্বন্দ্বটা শুরু হয়েছে, এখন নির্বাচন কমিশনার বলছে যে এটা দণ্ডনীয় অপরাধ, আর আপনারা এই কাজ করে যাচ্ছেন, তো আপনাদের তো পানিশমেন্ট হওয়া উচিত। কিন্তু ওই যে বললাম, যে আমাদের দেশের শাসকদের চরিত্র হলো স্বৈর শাসনের চরিত্র। এবং তারা কারো কথা মানবে না, তারা বিচার বিভাগের বিচারকে মানবে না, আইনের শাসন মানবে না, কোনো কিছুই মানবে না। এখন তারা ইচ্ছা মতো করবে এগুলা। এই জন্য আমরা বারবার করে একটা কথা বলেছিলাম, আমি একটা ডক্টর ইউনূসের কাছে খোলা চিঠি লিখেছিলাম, উনি আমাকে চেনেন ব্যক্তিগতভাবে, আমি ওনার অনেক ইন্টারভিউ করেছি ওনাকে। হ্যাঁ, এবং উনি নোবেল যখন পেয়েছিলেন, তখন আমি ওয়াশিংটন পোস্ট না, ওয়াশিংটন টাইমস এর ফরেনের এই ম্যাগাজিন এডিটর আমাকে বললো, তোমাদের দেশের এরকম একজন নোবেল, তুমি এর উপর একটা কাভার স্টোরি করো। 3000 শব্দের একটা বড় কাভার স্টোরি করলাম সেটা। তো যাই হোক, এটা তো আমরা সবাই চেয়েছিলাম যে উনি ভালো কাজ করবেন, আমরা সবাই তাকে সমর্থনও দিয়েছিলাম সেই কারণে। কিন্তু তার কার্যকলাপ গত 18 মাসে, আপনি পৃথিবীর কোথাও শুনেছেন যে একটা দেশের সরকার প্রধান সে প্রতি মাসে একবার করে বিদেশ যায় কোনো কারণ ছাড়া, কোটি কোটি টাকা খরচা করে? এটার জবাবদিহিতা কোথায়? আমি বারবার এক কথাই লিখছি, যে আপনি যাচ্ছেন, আপনি বলতেছেন উনি আবুধাবিতে গেলেন, কাতার গেলেন, কি জন্য? এগুলো সবকিছুই তার কিন্তু পার্সোনাল ভিজিট, এটা কোনো দ্বিপাক্ষিক ব্যাপার না। দ্বিপাক্ষিক বৈঠকটা হলে হয় কি, এই সমস্ত খরচ টরচ গুলোর সেই পোস্ট গভর্নমেন্ট দেয়। উনি কিছুদিন আগে লন্ডন গেলেন, সেখানে কিন্তু যেহেতু কোনো দ্বিপাক্ষিক সফর ছিল না, বাইলাটারাল, সেজন্য তারা কোনো হোস্ট করে নাই, তারা হোটেল খরচ দেয় নাই, কোনো কিছুই করে নাই। ফলে আর উনি 10 লক্ষ টাকা পার নাইট হোটেল ভাড়া দিচ্ছে, প্রেসিডেন্সিয়াল সুইটে থাকছে, উইদাউট এনি রিজন। তো আপনি যদি জবাবদিহিতায় বিশ্বাস করেন, তাহলে আপনি কি এই কাজ করতে পারবেন? এটা তো জনগণের টাকা, এটা তো আপনার টাকা। তো এখন এই ধরনের কার্যকলাপ আপনি একের পর এক করে যাচ্ছেন, আর আপনি মানুষকে বলছেন যে তোমরা গণভোট দাও। সে গণভোট আমি আমার ব্যক্তিগতভাবে আমি নিজেও এগুলো পড়ার চেষ্টা করি। এখন এগুলো তো রিলেভেন্ট না। রিলেভেন্ট যে এগুলো, যেটা বললাম, আপনার নির্বাচন ব্যবস্থার সংস্কার করা, শাসন ব্যবস্থার প্রশাসনের সংস্কার, পুলিশের সংস্কার। পুলিশ মানে হলো একটা অত্যাচারী বাহিনী। তো এটার থেকে তো মানুষকে
বুঝাতে হবে যে না, এরা এরা আমাদের বন্ধু, এরা তোমাদের। পুলিশ মানে কি? পুলিশ মানেই হলো মানুষকে, মানে যাদের ক্ষমতা নেই তাদেরকে ধরে নিয়ে যাবে, নিয়ে পকেটের মধ্যে ইয়াবা ঢুকায় দিবে, বলবে যে এই তুমি টাকা দাও, তুমি ইয়াবা মানে স্মাগলিং করছো। কিন্তু তো কিন্তু পুলিশের এখন এই চেহারার কি একটু পরিবর্তন হয়েছে? মানে এখন দেখা যায় যে ছোট ছোট ছেলেরা পুলিশকে গিয়ে হুমকি ধামকি দিয়ে আসে, পুলিশ একদমই একদমই নত যেন হয়ে তো, থাকে। হ্যাঁ, পুলিশ গত গত 24শে অগাস্টে যে বিপ্লবটা হলো, এটা দেখেন, পুলিশের উপর মানুষের যে ক্ষোভ, সেটা তো আমরা নিজের চোখে দেখলাম। পুলিশের থানায় আগুন দিয়েছে, তাদেরকে মেরে ফেলেছে। ফলে হয়েছে কি, পুলিশ সম্পূর্ণভাবে টোটালি ডিমোরালাইজড হয়ে গেছে, ভয় পেয়েছে তারা। সত্যি কথা বলতে কি, এবং এই পুলিশ আর কখনোই যদি আমূল কোনো পরিবর্তন না হয়, এই পুলিশ আর কখনোই পুলিশের সেই ভূমিকা আর পালন করতে পারবে না। তারা সর্বক্ষণ চিন্তা করবে যে আরে আমাকে কি আবার মার দেবে, আবার কি গুলি করবে, আবার কি করবে। তো এই যে অবস্থাটা, এই অবস্থা থেকে আমরা নিষ্কৃতি চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম পুলিশের সংস্কার হবে সত্যিকার অর্থে। আপনি কি করলেন পুলিশের সংস্কার হলো? তাদের পোশাক বদল করলেন। নীল পোশাকের জায়গায় আপনি তাদের এখন ওই যে একটা চৌকিদারি পোশাক একটা দিয়ে দিচ্ছে, তাতে কি, কিন্তু ভিতরের লোকটা তো একই আছে। তো সংস্কারটা কোথায় হলো? এখনো দেখবেন ওই থানায় লোকজনকে ধরে নিয়ে যায়, অত্যাচার করে, মেয়েদেরকে রেপ করে থানায় নিয়ে। মানে তাহলে মানুষের মানুষের নিরাপত্তাটা কোথায়? মানুষ তো পুলিশকে বন্ধু ভাবতে পারছে না। মুশকিলটা তো সেই জায়গাতেই। তো এই সংস্কারগুলো না করে আপনি খালি একটাই কথা বলেন, স্বৈরাচার জন্য ফেরত না আসে। এগুলো তো ভেগ কথাবার্তা, এগুলো তো রেটরিক। আমি তো ইন্টারেস্টেড না এগুলো। আমি চাই সত্যিকার অর্থে একটা সাধারণ মানুষ যেন সে মানে 3 বেলা ঠিক মতো খেতে পারে, তার চিকিৎসার ব্যবস্থা হয়, আপনি সেই দিকে নজর দেবেন। আপনার আপনি আপনারা অসুস্থ হলে আপনি সিঙ্গাপুরে চলে যাচ্ছেন চিকিৎসা, আর সাধারণ মানুষ দেশের হাসপাতালে চিকিৎসা পাচ্ছে না। তো এগুলা কি কি ব্যাপার? এগুলা বৈষম্য না? এগুলো অন্যায় না? তো এই আপনি তো এই জিনিসগুলোকে অ্যাড্রেস করার দরকার ছিল সবার, আপনি তো সেগুলো করলেন না। জি, আপনি পুলিশের কথা বলছিলেন, মানে পুলিশের আহ, একটা হচ্ছে আপনি বলছেন ডিমোরালাইজড হয়ে গেছে, কিন্তু আইন কানুন যেভাবে বলা আছে পুলিশকে সেভাবে আসলে কাজ করতে চাইলেও করতে পারছে, এটা একটা প্রশ্ন। কারণ কদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা শুনলাম, তিনি পাশ থেকে কেউ বলছেন তাকে যে আওয়ামী লীগের লোকজনকে পুলিশ ধরে না, এই ধরনের কথাবার্তা। তখন বলছেন আওয়ামী লীগ দেখলে ধরে ফেলবা, আইনের আওতায় সাথে সাথে নিয়ে আসবা, মামলা আছে কিনা এটা দেখার দরকার নাই, যদি ব্যবস্থা না নাও তাহলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা হবে, তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। অবশ্যই। মানে তো এখন হ্যাঁ, জি। এখন এই যে এখন সবচেয়ে বড় একটা কথা শুনেন না, যে মামলা বাণিজ্য শুরু হয়েছে। যে কোনো লোককে ধরবা, ধরলেই তো তোমার পয়সা, উকিলরে পয়সা দিতে হবে, পুলিশে পয়সা দিতে হবে। এবং মামলা যে করে, যেমন ওই যে বললাম না, এই যে ও আওয়ামী লীগ করে, আচ্ছা ঠিক আছে, তো আপনি সুনির্দিষ্ট কোনো অভিযোগ, সে কি মানুষ মেরেছে, সে কি কোনো অন্যায়, আপনি তো সেদিকে যাচ্ছেন না। আপনি একটা লোককে ধরে আনছেন না, ধরে যাওয়া মানেটা কি? আমাদের আমার অনুজ প্রতি আমার খুব ঘনিষ্ঠ আনিস আলমগীরকে নিয়ে আপনি জেলে আটকে রেখেছেন কেন? সে নাকি স্বৈরাচারের পক্ষে কথা বলেছে। আমি আনিস আলমগীরকে দীর্ঘদিন থেকে চিনি, আমার যথেষ্ট ঘনিষ্ঠ সে। আমি তাকে কোন সময় মানে কোনো মানে অন্ধভাবে স্বৈরাচারের সমর্থন করতে দেখি নাই, বা শুনি নাই, বা তার লেখায় আমি পড়ি নাই। আচ্ছা, তো যদি আপনি ধরেন যে করেও, যদি ধরেন করেও স্বৈরাচারের পক্ষে কথা বলা পেনাল কোড বা কোনো অপরাধের কোনো আইনের ধারায় কি অপরাধ? না, সেটাই আমি বলছি যে ঠিক আছে, স্বৈরাচারের কথা যদি বলতে হয়, তো স্বৈরশাসক তো সবাই ছিল এই দেশে। এই দেশের সত্যিকার অর্থে গণতান্ত্রিক সরকার বলতে যে জিনিসটা বোঝায়, মানে জনগণের মানে ইচ্ছার প্রতিফলন বা তাদের কথা শোনা, এরকম সরকার তো আমরা এখন আজ পর্যন্ত পাই নাই। এটা শুরু হয়েছে সে আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমান থেকে শুরু, তখন থেকে শুরু হয়েছে। হুম। হুম। তখন এই যে ভোট ভোট রিগিং 1973 সালে উনি শুরু করছেন। তারপরে সিরাজ সিকদার পুলিশ কাস্টডিতে তাকে মেরে ফেললো, উনি পার্লামেন্টে বললেন কোথায় সে সিরাজ সিকদার, হুইচ ওয়াজ এক্সট্রা জুডিশিয়াল কিলিং। তো সেটা তো সেই সময় থেকে শুরু হয়েছে। তো এগুলোর বিচার কে করবে? তো এগুলা এগুলা কথা বললে বলতো কি, ও আচ্ছা, ওনার বিরুদ্ধে এগুলো বলা যাবে না, উনি আমাদের কেন, উনি তো মানুষ ছিলেন, উনি তো ভুল করতেই পারেন। তো আমরা তো যদি উনি মানে মহামানব তো কেউ না। তো ফলে এই জিনিসগুলো যতদিন আমরা এই সত্যকে মানে সত্যকে সত্য, স্প্রেডকে স্প্রেড না বলবো, ততদিন এই দেশের সমস্যা সমাধান কোনো হবে না। আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই যে বিভিন্ন জায়গায় যে
ওই যে চাঁদাবাজি হয় এটা সেটা, এটা কেন কারণটা জানেন? তার কারণ ইয়াং ছেলে পেলেদের কোনো চাকরি বাকরি নেই। আমি একটাই জিনিস দেখতে পাচ্ছি, মানে আমি ঘোরাঘুরি করে দেখলাম বাংলাদেশের দুটো জিনিসের খুব সারা জায়গাতে দেখলাম। একটা হলো ইজি বাইক আছে না, ওই যে ব্যাটারি চালিত রিক্সা, একেবারে মানে আনাচে কানাচে ভরে গেছে এটা। আচ্ছা, আর দেখলাম কি ডায়াগনস্টিক সেন্টার, হুম। যে যেখানে যাই সে মানে উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে গেছে, আমি চিন্তা করলাম এখানে ডায়াগনস্টিক সেন্টার কেন থাকে? এটা একটা বড় ব্যবসা শুরু হয়েছে, যেখানে যাবেন খালি ফার্মেসি ফার্মেসি ফার্মেসি। তার কারণ সত্যিকার অর্থে প্রোডাক্টিভ সেক্টর যেটা, সেখানে কোনো বিনিয়োগ নাই, সেখানে কোনো চাকরি বাকরি নাই। তো এই ইয়াং ছেলে পেলে গুলা কি করে? ওই ইজি বাইক চালায়। সেখানে আপনি তাদেরকে ধরতেছেন, তাদেরকে ধরে আপনি তাদেরকে রাস্তায় নামলে তাদেরকে পিটাচ্ছেন। কেন পিটাচ্ছেন? যে রাস্তাঘাটে যানজট হচ্ছে। তো যানজট, যেহেতু ওরা দুর্বল, ওদেরকে মারতে সুবিধা। কিন্তু যানজটের মূল যারা কারণ, সে বড় বড় হুম। গাড়িওয়ালারা করে, তাদেরকে আপনি কিছু জি। বলতে পারবেন আর না। তাদের লাইসেন্স দিল কে? তো বহু পুরনো, মানে সূত্রটা তো অনেক পেছনে, যে চালাচ্ছে তাকে লাইসেন্স বা তাকে পারমিশনটা দিল কে? কিভাবে নামলো, কিভাবে আনলো? এগুলো তো অনেক প্রশ্ন আছে। যাই হোক, মানে অনেক দূরে চলে যাবো আলোচনা করতে করতে। আমি আবার আলোচনাটাকে পুরনো জায়গায় ফিরে আনি, যে ওই মানে গণভোটের পরে বা নির্বাচনের পরে কি প্রফেসর আলী রিয়াজের আরও একটি বক্তব্য, তিনি বলছেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন বা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতের 12টি নির্বাচনের মতো না। এরপর নির্বাচিত সংসদ সদস্যরা 180 দিন গণপরিষদ হিসেবে কাজ করবেন। প্রেস সচিব শফিকুল আলম তিনি খবরটি শেয়ারও করলেন। তারপরে মানুষ, মানে অনেক আলোচনা হলো যে সরকারের মেয়াদ আরও বাড়াতে যাচ্ছে কিনা এর মধ্য দিয়ে, কিন্তু প্রেস উইং থেকে বিবৃতি দিয়ে জানানো হলো যে সরকারের মেয়াদ বাড়ানোর কোনো পরিকল্পনা নাই বা এরকম কিছু হচ্ছে, এটা ভিত্তিহীন। কিন্তু তাহলে এই যে বক্তব্য 180 দিন গণপরিষদ হিসেবে কাজ করবে, এইটা আগের নির্বাচনগুলো থেকে আলাদা হবে, এই কারণে ঘটনাটা আসলে কি ঘটতে যাচ্ছে, মানে কি হবে? আমি আমি আরেকটু আমি স্পষ্ট বল- হই, আর একটা প্রশ্ন একটু ছোট্ট করে করি। তখন আসলে ডক্টর ইউনুস কি করবেন? ডক্টর ইউনুস ক্ষমতা ছেড়ে দেবেন? তখন কি প্রধান উপদেষ্টার পদ থাকবে? থাকলে কি থাকবে? জি। আচ্ছা, এখন একটা কথা বলি যে আলী রিয়াজ সাহেব কি বললো বা শফিকুল আলম সাহেব, এগুলো সাধারণ মানুষের এগুলো কনসার্ন নাই, সাধারণ মানুষ জানেও না, বুঝেও না। এখন আপনি আলী রিয়াজকে নিয়ে আসছেন আমেরিকার থেকে ধরে, উনি আসে আমার পরিচিত, তাকে আমি তুমি তুমি করে বলি আর কি। কারণ আমি ছাত্র জীবন থেকে তাকে চিনি। যাই হোক, সেটা অন্য কথা। আপনি তাকে নিয়ে আসলেন কি, আপনি তাকে ওই যে সংস্কার কমিশনের, মানে ঐক্যমত্য কমিশনের আপনি ডেপুটি চিফ করলেন তাকে, ভালো কথা। আমরা দেখলাম কি 8 মাস 9 মাস ধরে ওই ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন দলকে নিয়ে মিটিং করে, আর ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে খাবার দাবার আসে, কেমন 8 9 মাস ধরে এইগুলা করতো তারা। করে রেজাল্টটা কি হলো? রেজাল্ট কিছুই হলো জিরো, রেজাল্ট হলো জিরো। কেন? যেটা এই যে জুলাই সনদ হলো, হ্যাঁ, এই যে জুলাই সনদ করলো। না না, আমি সেটাই বলছি যে এই যে জিনিসগুলো করলেন, তো সেগুলো সেই সাধারণ মানুষ তো এগুলো বুঝলো না হুম। কি করলেন। হুম। তা আপনি কার জন্য করছেন এটা? ওই এলিট ক্লাসের জন্য। এখন এখন তারপরে আলী রিয়াজ এই এই জায়গায় ব্যর্থ হলো। ব্যর্থ হয়ে তারপর তো তার তো আমেরিকায় ফিরে যাওয়ার কথা, যেহেতু তার পরিবার সেখানে থাকে, কোয়াইট ন্যাচারালি সে যাবে। তারপরে আপনি কি করবেন? আপনি আবার তাকে ফিরায় নিয়ে আসলেন কি বিশেষ উপদেষ্টা, মন্ত্রীর পদমর্যাদায়। তো আপনি এ তো মোহাম্মদ সাক্ষ্য ব্লকের রাজত্ব, যে লোকটার একটা আগে পুরো ব্যর্থ হয়েছে একটা পুরো ঐক্যমত্য কমিশনের ব্যাপারে, আপনি তাকে এনে এখন কি করছেন? এই আপনি তাকে বিশেষ উপদেষ্টা, তার কাজ কি? বলে বেড়াচ্ছে যে আহ, সংস্কার কমিশন না, গণভোট কোনো হবে না, এটা সেটা। তো এটার জন্য আপনাকে একজন মন্ত্রীর পদমর্যাদায় এই দেশের ট্যাক্স পেয়ারের টাকা খরচা করে তার পিছনে গাড়ি বাড়ি এগুলো দিয়ে এগুলা বলার জন্য আনছেন? এগুলো সাধারণ মানুষ বুঝে? আপনার যে আপনার যে ফোকাসটা হওয়া উচিত ছিল যে আমি একটা সুষ্ঠু নির্বাচন কিভাবে করব। এখন দেখেন ইতিমধ্যেই সব জায়গায় সহিংসতা শুরু হয়েছে, এবং যত ভোট যত কাছাকাছি আসবে ততই দেখবেন এটা হতে থাকবে। এবং এই পুলিশ প্রশাসন দিয়ে আপনি এটা কোনোভাবেই করতে পারবেন না। আমি আমি খুবই শঙ্কিত এই ব্যাপারে। তো আমার তো কনসার্ন সেই জায়গায়, এবং দেশের আমি যাদের সাথে কথাবার্তা বলি, মানে আমাদের সাধারণ জনগণ, তারা সবাই একই কথা বলছে যে স্যার, ভোট কি হবে আসলে? তো এই শঙ্কা, আমি কিছুদিন আগেও এটা লিখছি যে এখনো শঙ্কার কারণ, কেন হবে এটা? তো এদিকে তাদের কোনো নজর নাই। আর ওই যে এমন সব কথাবার্তা বলে, দুর্বোধ্য কথাবার্তা, মানে এলিট ক্লাসের কথাবার্তা। এলিট ক্লাসের কথা তো সাধারণ মানুষ বুঝে না। সাধারণ মানুষ যেটা বুঝে যে আচ্ছা,
আমি কি ঘর থেকে বের হয়ে আবার ফিরতে মানে সুস্থ শরীরে ফিরতে পারবো কিনা, আমাকে কেউ ধরে মার দেবে কিনা, আমি যে মুদির দোকানটা খুললাম এই দোকানে এসে আমার কাছে চাঁদা চাচ্ছে কেন? আপনি তো এই যে এসব দিকে আপনি ফোকাসটা দিবেন। আপনি খালি দুর্বোধ্য কথাবার্তা বলতেছেন, যেটার কোনো মানে হয় না। কিন্তু এই যে আজকে রেমাল সাহেব যে পলিসিটা করছেন, মানে যেটা নিয়মটা করছেন সেটি দুর্বোধ্য বলছেন, কিন্তু মানে কে বুঝছে তাহলে? মানে স্পষ্ট হব কি করে আমরা? এটাও একটু মানে আপনি আমাকে বা যতটুকু বুঝিয়ে বলতে পারেন, এতটুকু কি বুঝতে পারছেন যে নির্বাচনের পরে কি দ্বৈত সরকার থাকবে? তখন কি প্রধান উপদেষ্টা পদত্যাগ করে যাবেন? মানে ডক্টর ইউনূস কি থাকবেন না রাষ্ট্রীয় দায়িত্বে? সেটা সেটা তো তারা বারবার করে বলছে যে নির্বাচনের পরদিনই আমরা ক্ষমতা হস্তান্তর করে চলে যাব, আমাদের মেয়াদ শেষ। তারপরেও যে মানুষের মনে যে সন্দেহ হচ্ছে যে এরা হয়তো সহজে যাবে না। তার কারণ কেন যাবে না? ওই যে ইংরেজিতে বলে ট্র্যাপিংস অফ পাওয়ার, মানে বড় বড় বাড়ি, ফ্ল্যাগালা গাড়ি, পিছনে পুলিশ স্কোয়াড, হ্যাঁ, তারপর এই সমস্ত একটা মোহ থাকে, মানুষের আকর্ষণ থাকে। তো এখানে যতদিন থাকা যায়, যেমন ধরেন এই যে দুইজন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করে চলে গেছে, পদত্যাগ করেছে না, সরকারি নিয়ম অনুযায়ী আপনি পদত্যাগের পরে আপনি 1 মাস সরকারি বাড়িতে থাকতে পারেন, কিন্তু এখনো তারা বাড়ি ছাড়েনি। তো এগুলো দুর্নীতি না? তো ডক্টর ইউনূসের উচিত ছিল না যে এদেরকে বলা যে তোমরা কিন্তু জলদি করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, দুইজন উপদেষ্টার একজন, তিনি একটা প্রতিবাদ জানিয়েছেন যে তিনি বলছেন তিনি এই বাড়িটা ছেড়ে দিয়েছেন। এই হ্যাঁ, হ্যাঁ, এটি দেখছিলাম। এদের কিন্তু এদের হয় কি, এদের কোনো কথা আর কেউ বিশ্বাস করে না। মুশকিলটা হলো সেখানে। তা আপনি যদি মানুষের আস্থা হারিয়ে ফেলেন, মানুষের বিশ্বাস হারিয়ে ফেলেন, তখন আপনি যেটাই বলবেন মনে করবে যে না, এরা তো আসলে আসছে লুটপাট করার, এরা আসছে সুযোগ সুবিধা নেওয়ার। এই কারণে হচ্ছে। নাহলে প্রেস উইং থেকে এই বক্তব্য কেন দিতে হচ্ছে যে না আমরা কেউ থাকবো না? কেন দিতে হচ্ছে এটা আপনি আমাকে বলেন। তার কারণটা কি? যে তারা, মানুষ মনে করছে যে এরা যাবে না শহরে। তো আপনি মানুষের মনে এই বিশ্বাস বা আস্থা অর্জন করতে পারেননি যে না আমরা আসলে ভালো কাজ করতে আসছি, আমরা এখানে আর থাকবো না। আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা আপনার মনে কেন আসবে? প্রশ্ন তো এটা আপনাকে নিজেই করতে হবে। প্রশ্ন যে আমার মনে এই প্রশ্নটা কেন আসবে? তারা কি যাবে? কেন যাবে না? তাদের তো ম্যান্ডেটই হলো যে তারা, অবশ্য বারবার করে উনি বলছেন যে নির্বাচনের পরে যে দলই ক্ষমতায় আসুক তাদের কাছে ক্ষমতা দিয়ে আমরা চলে যাব। কিন্তু মানুষ মনে করছে যে আমরা, এরা সহজে যাবে না। হ্যাঁ। তো এখন বাদ বাকি ভবিষ্যৎ, সত্যি কথা বলতে কি আমি কিন্তু এখনো নিশ্চিত না যে 12 তারিখে নির্বাচন হবে কিনা। আমি এখনো নিশ্চিত না, এর আমি পেছনে প্রথম কি থেকে। কারণ, মানে কি কারণে আপনি এই জায়গাটায় ভরসা পাচ্ছেন না? আচ্ছা, কারণটা হলো ওই যে যেটা বললাম যে ম্যাসিভ কোনো ভায়োলেন্স যদি হয়, যে কোনো দুর্যোগ যদি হয়, তারপরে আর একটা জিনিস মানুষের মনে কেন জানি না একটা মানে এই ধারণাটা জন্মাচ্ছে মানে অনেক দিন থেকে, এদের বিশেষ করে এই সরকারের কার্যকলাপে, যে এরা মনে হয় যাওয়ার জন্য আসে নাই। এরা যে কোনো কারণে একটা অজুহাতে এটা প্রলং করবে, প্রলং করে এই সুযোগ সুবিধা গুলা নেবে। হ্যাঁ। তো যেমন কিছুদিন আগে, মানে গতকালকে আমি একটা টক শোতে এটা বলেছি যে যারা বর্তমানে উপদেষ্টা আছেন আর কি, এরা সমাজের সবাই প্রতিষ্ঠিত লোকজন। এর মধ্যে 5 জন, ওয়াহিদুদ্দিন মাহমুদ, ফজল কবির খান, তারপরে সালেউদ্দিন আহমেদ, এরা শারমিন মোর্শেদ, এরা তো সবাই, যাদের প্রত্যেকের নিজের ঘর বাড়ি আছে ঢাকা শহরে তাদের। তো এরা যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হতো, এসে বলতো যে আমরা কোনো কিছু চাই না, আমাদের আল্লাহ একটা সুযোগ দিয়েছে এই দেশটাকে সেবা করার জন্য, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা দেশের মানুষের মঙ্গল করবো। কিন্তু ওরা দেখা গেল কি, সবার আগে যে মন্ত্রী পাড়ায় উঠলো। আমি এক উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম যে আমি তো চিন্তা করতে পারিনি আপনি যে বাড়ি ছেড়ে ওখানে কেন গেলেন? আচ্ছা গেলাম, মানে ওই যে বেগম সাহেবের কাছে দেখাইতে হবে। বেগম সাহেব বলছেন তুমি কিসের মন্ত্রী হইলো, তোমার পিছনে পুলিশ, তুমি বড় বাড়িতে থাকো না কেন? হ্যাঁ, তুমি ফ্ল্যাগালা গাড়ি চালাও না কেন? তো এই যে আমাদের ওই যে বললাম না ট্র্যাপিংস অফ অফিস, এটা ভয়ানক খারাপ জিনিস। এর থেকে আপনি যদি দূরে না থাকেন, নিজেকে এই লোভ থেকে যদি দূরে না রাখতে পারেন, সেই দেশের কিছু হবে না। জি, এই জন্য যে আপনি বলছিলেন যে মানুষের উপদেষ্টাদেরকে বলছিলেন আল্লাহ সুযোগ দিয়েছে, ঠিক এরকম করেই আসিফ নজরুল, যিনি এখন মাননীয় আইন উপদেষ্টা, তিনি বেশ আগে বলেছিলেন আল্লাহ যদি সুযোগ দিত তাহলে জান দিয়ে কাজ করতেন তিনি একদম। হ্যাঁ, হ্যাঁ, তো আসলে সেই চান দিয়ে কাজ করতেছে, চান দিয়ে কাজ করতেছে, 2 দিন পর পর বিদেশ চলে যায়, তারপরে ওই ওই বড় বাড়িতে থাকে। হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা দেখেন, একটা জিনিস খেয়াল করেন, আমরা কারা? 2 জেনারেশন আগে আমাদের ঠিকানা ছিল ধান ক্ষেত। আমরা তো জমিদার ছিলাম না, আমরা সব গ্রাম থেকে আসছি,
ধান ক্ষেত ছিল আমাদের ঠিকানা। তো ধান ক্ষেত থেকে আমরা এসে এই এই বড় বড় বাড়িতে উঠে গেছি, এখন আমাদের মাথা খারাপ হয়েছে। তো এখন সবাই মনে করে এগুলো হলো কি কলোনিয়াল সিস্টেমে যারা ছিল আর কি, যেমন ব্রিটিশরা আমাদের, আমরা ব্রিটিশরা আমাদের রাজা ছিল না। তো ফলে ছোটবেলা থেকে দেখতাম যে সাহেবরা হলো সাংঘাতিক ব্যাপার, যে ইংরেজি বলতে পারে, স্যুট টাই করতে পারবে, হ্যাঁ, ওদের মতো কথা বলতে পারবে। তো ওই কলোনিয়াল মাস্টার্স যারা, তারা মানে সামনের দরজা দিয়ে চলে গেছে, কিন্তু পিছনের দরজা দিয়ে আবার এখানে আসছে কিভাবে? এই পিছনের দরজা দিয়ে কাদের মাধ্যমে আসছে? এই আমলাদের মাধ্যমে। তারা এই আমলা গ্রুপকে ট্রেন করেছে যে তোমরা আমাদের মতো ইংরেজি বলবা, আমাদের মতো সুটটাই করবা, এবং আমাদের ইন্টারেস্ট থাকবে। নাহলে দেখেন এখানে হয় কি, এখানে সব কাজকর্ম করে বড় বড়, তারপরে যে বিদেশে চলে যায় আর আসে না। তাদের ছেলে মেয়েতে ওইখানে তাদের লেখাপড়া করায়, হ্যাঁ। তারপরে এখানে আর যখনই বাংলাদেশে কোনো কিছু বলে, আমি তো বিশাল একজন এক্সপার্ট, আমাকে নাও। ভাই তুমি তো এই দেশে ছিল না, তুমি আমেরিকায় গেছো কি ইংল্যান্ডে গেছো অস্ট্রেলিয়া গেছো, তুমি সেখানেই থাকো, তোমার দরকার নেই। আমার কথা হচ্ছে এই দেশ চালানোর জন্য আপনি লিখে রাখেন এই কথা, এই দেশ চালানোর জন্য কোনো অসম্ভব মেধাবী কোনো লোকের দরকার নেই। অল ইউ নিড ইজ এ কম্বিনেশন অফ মিডিওক্রিটি অ্যান্ড ফিয়ার্স প্যাট্রিয়টিজম। বাংলায় বলি কথাটা, এই দেশ চালানোর জন্য এক নিখাদ দেশপ্রেম এবং মধ্যম মানের মানে মেধা, এই এরকম থাকলেই এটা যথেষ্ট। যারা কথায় কথায় বিদেশে যাবে না বা ওই বিদেশে ছেলে মেয়ে পাঠানোর চেষ্টা করবে না। আরেকটা দেখেন দুঃখের বিষয়, এই দেশের শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করেন, যে এখানে স্কুল কলেজ গুলাতে কোনো ভালো লেখাপড়া হয় না, ফলে যারা ক্ষমতাবান তারা সব বিদেশে যান। জি। যদি আমরা এই যে হুম, মানে এই যে সর্বাঙ্গে সমস্যা, ব্যথা ওষুধ দিব কোথাও, অনেকগুলো সমস্যা আপনার কথা থেকেই চলে আসছে। কিন্তু আরো যদি সুনির্দিষ্ট জায়গায় আসি, যে একটু আসিফ নজরুল প্রসঙ্গে আসলো, তার সময়ে মানে তিনি ক্রীড়া উপদেষ্টা, এখন এইরকম সময় আমাদের একটা সিদ্ধান্ত, আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি না, যেতে পারছিও না, সেই মোস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে আস্তে আস্তে ঘটনা এখানে গিয়ে গড়ালো। বাংলাদেশের সাংবাদিকরাও এখন তাদেরও অ্যাক্রেডিটেশন বাতিল করেছে আইসিসি। এই পরিস্থিতিকে এড়ানো যেত। মানে ক্রিকেট তো আমাদের জন্য একটা বিশাল আমি ব্যাপার। আমরা দেশে বিদেশে আসলে চিনি, ক্রিকেট দিয়েও অনেকে আমাদের চেনে বাংলাদেশকে। না, আমি আপনার প্রশ্নটা বুঝতে পারি না, আবার একটু রিপিট করেন। আমি বলছিলাম যে এই যে আমাদের যে খেলা নিয়ে যেই পরিণতিটা হলো, যে আমরা ও এখন আচ্ছা, বিশ্বকাপ খেলতে পারছি না, এমনকি আমাদের সাংবাদিকরা এটা কাভারও করতে পারবেন না, তাদের অ্যাক্রেডিটেশনও বাতিল হয়ে গেছে, আইসিসি করেছে। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে এই পরিস্থিতি কি এড়ানো যেত? আচ্ছা, সেটা এটার জন্য সবচেয়ে বড় কথা যে ইন্ডিয়া দায়ী। ইন্ডিয়া দায়ী কি একটা, মানে ওই যে মুস্তাফিজকে যখন হ্যাঁ। বাদ দিল বিজেপির হুমকির কারণে, তখন মানে এটা স্বাভাবিকভাবে এটা একটা রিপার্কেশন হবে এই দেশে, যে সে একটা মুসলমান বলে তুমি তাকে টিম থেকে বাদ দিছো কেন। কিন্তু এটার সঙ্গে আরো অন্য যে জিনিসগুলো আছে, আমাদের যারা ক্রিকেটার, এরা তো ধরেন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে, এরা ক্রিকেট খেলে টেলেই মোটামুটি একটু এদের অবস্থা ভালো হয়েছে। এখন এই যদি খেলাটা না খেলতে পারে, তাহলে তো এরা বিশাল অঙ্কের টাকার থেকে বঞ্চিত হবে। যদি আজকে বলছে যে কি এখানে একটা T20 ঢাকাতে করবে ইলেকশনের আগে 3 দিনের জন্য, তো এগুলা নিয়ে তো তাদের পোষায় না। তো এখন আপনি যখন এরকম একটা, হ্যাঁ আপনি বললেন কি আমাদের ভারত বিরোধিতা করতে হবে, ভারত আমাদের সঙ্গে এটা করেছে, কিন্তু আমি ঠিক এই ব্যাপারগুলোতে আমি মানে দক্ষ কেউ না, আমার অভিজ্ঞতা নাই। হুম। কিন্তু আমার ধারণা এটাকে হয়তো আরো একটুখানি কশাসলি হ্যান্ডেল করার দরকার ছিল। তাদেরকে বলা উচিত ছিল যে দেখো, আমাদের এখানে তো একটা রিপারকাশন হয়েছে, তো আমাদের প্লেয়াররা যদি ওখানে যায়, তো তখন তাদের নিরাপত্তা, তারা তো এই মুসলমান হিসেবে তাদের মারতেও পারে। তখন আইসিসির উপরে একটা দায় বর্তাতো, আইসিসি তখন রেসপন্সিবিলিটি দিত যে আমরা এইটা হ্যান্ডেল করব, আমাদের উপর ছেড়ে দাও। কিন্তু সেটা না করে আইসিসি কে বাদ দিয়ে তুমি আগের থেকে একটা সিদ্ধান্ত নিয়ে যে আমরা সেখানে যাব না। ফলে আইসিসি বলছে তোমার দরকার নেই, আমি স্কটল্যান্ডকে নিয়ে বসে। তো আমাদের পক্ষে কথা বলার তো কেউ নাই। মানে ইংল্যান্ড ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, বা অন্যান্য বড় দেশ যারা মানে ইয়ে করে, ক্রিকেট খেলে বা এটা, তারা তো আমাদের পক্ষে কেউ আসছে না। হুম। আমরা তো একা হয়ে গেছি, এটা তো বাস্তবতা, এটা মেনে নিতে হবে। পাকিস্তান অবশ্য খানিকটা আমাদের পক্ষে দাঁড়িয়েছে। তো এখনো তারা সিদ্ধান্ত নেয় না হুম, যে হুম। কি করবে, এখন বলেছে যে এরকম এটা করা উচিত হয়নি। করা উচিত হয় না তো তো সবাই বলবে। কিন্তু বাংলাদেশের পক্ষে হয়ে যে বাংলাদেশকে নিয়ে যে না এটা কেউ করবে না। সেটাই। এই যে বিশ্বকাপ খেলা, মানে ওটাই বলছিলাম যে ক্রিকেটারদের লস তো আছেই, সাথে সাথে পুরো মানুষেরও তো একটা আবেগের জায়গা, একটা আকর্ষণের জায়গা, এবং বিশ্বজুড়ে বাংলাদেশকে চেনার একটা প্ল্যাটফর্মও বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ।
সেটি এবার হচ্ছে না। একটু গণভোটের ওই প্রচারণার বিষয়ে যেটি বলছিলাম যে এতদিন ধরে বিএনপি নীরব ছিল। রংপুরের জনসভায় তারেক রহমান আজকেই বললেন, শুক্রবারেই বললেন যে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে। মানে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আর আপনার কাছে কি মনে হয়, মানে গণভোট যে প্রচারণাগুলো এনসিপি, জামাত, সরকার হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালিয়েছে, বিএনপি এতদিন নিষ্ক্রিয়, কেউ কেউ না এর পক্ষেও চালিয়েছে প্রকাশ্যে, এবং শুরুর দিকে একটা না ক্যাম্পেইনও ছিল বিএনপির। আজকে আচ্ছা, এসে সবশেষ তারেক রহমানকে দেখা গেল আর জাতীয় পার্টি এখন এদিকে না এর পক্ষে প্রচারণা চালাচ্ছে। বিএনপির মধ্যে আমি একটা অ্যাম্বিভ্যালেন্স লক্ষ্য করেছি প্রথম থেকেই। তারা চিন্তা করছে কোনটা বললে আবার মানে জনগণের জনগণ আমাদের বিপক্ষে চলে যায় কিংবা কিছু, তারা ওই পালস বুঝে কথাবার্তা বলছে। হ্যাঁ, আমার ধারণা প্রথমে বলেছিল যে আমরা এই সালুদ্দিন আহমেদ নিজেই বলেছিল ঐক্যমত্য কমিশনের যে আমরা তো এগুলো মানবো না। হ্যাঁ, তার কারণ এটা তো আমাদের ভোট মানুষের কাছে যেতে হবে, তারপরে আমরা ইলেকশন, এটা তাদেরই কথা। এখন যেহেতু খুব প্রচারণা হচ্ছে না যে গণভোটে যদি না বলো তাহলে কিন্তু স্বৈরাচার ফেরত আসবে, স্বৈরাচার ফেরত আসা মানে কি শেখ হাসিনা ফেরত আসবে। তো এটা মানুষ চিন্তা করছে ওর সফর, এটা তো মহা একটা বিপদের কারণ। তো সেই জন্য ওটার থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য ওই তারেক রহমান আমার ধারণা ওই কথাটা বলেছে যে না আমরা এক করতে। তার কারণ ওই স্বৈরাচারের জিনিসটা মাথার মধ্যে এমন ভাবে মানুষের মনের মধ্যে ঢুকানো হচ্ছে যে এটা একটা, তার বিরুদ্ধে যেতে পারছে না এরা। তবে এটা শুনে রাখেন, আমরা হইলাম সামন্ত প্রভু সবাই, উই আর অল ফিউডাল লর্ডস। কেমন, আমরা কারো কথা শুনি না, মানি না, আমি যেটা মনে করবো ওইটাই। তা না হলে বাংলাদেশের আজকে এই অবস্থা হয় না। হ্যাঁ, তো এই জন্য বললাম যে আপনি যখন ইলেকশনটা হবে, হোপফুলি আমি এখনো মানে আশা করি যে হয়তো হয়ে যাবে, কে মানে বিএনপি আসুক বা জামাত আসুক আমি এখনো জানি না। হ্যাঁ, যদিও মানে আমার ব্যক্তিগত ধারণা বিএনপির জন্য খুব ইজি সেলিং হবে না এটা। এটা হলো আমার নিজের মানে অ্যাসেসমেন্ট আর কি, আমি যা সাধারণ মানুষের সাথে কথাবার্তা দেব। এনি কেস যেই ক্ষমতায় আসুক তারা তখন এই জিনিসটা, আপনি তো হ্যাঁ ভোট বললেন ঠিক, এটা যেটা করতে হবে এটা কিন্তু পার্লামেন্টে পাস করাইতে হবে। পাস না করলে তো এটার কোনো লিগাল ভ্যালিডিটি নাই। কেমন, জনগণ কিন্তু ভোট দিলেই হবে না। আর গণভোটের কথা যেটা বললেন, গণভোট তো আগেও একবার তিনবার দিয়েছে। যে কোনো একটা শিক্ষিত লোককে জিজ্ঞেস করেন তো আগের গণভোট গুলো কি ছিল, কেউ বলতে পারবে না। দেখুন এগুলো ইমমেটেরিয়াল, সাধারণ মানুষের কাছে এগুলোর কোনো গুরুত্ব নাই। কিন্তু বারবার গণভোটের করে ইতিহাস বলে হ্যাঁই সবসময় জয়যুক্ত হয়। হ্যাঁ তো হবেই। আচ্ছা। এখন গণভোটটা কারা করে, সরকার যারা থাকে তারা। তো সরকারের যে মেকানিজম আছে, সরকারের যে স্টাফ মানে অ্যাডমিনিস্ট্রেশন সব জায়গায়, তারা বাক্স বলে বলে যে হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা। যেমন জেনারেল জিয়াউর রহমানের কথা আমি বলি, উনি 77 না 78 মানে গণভোট হ্যাঁ না ভোট করলেন যে আমি প্রেসিডেন্ট থাকবো কিনা, 99% লোক বললো হ্যাঁ ভোট। কেমন, তো এখন আমার এখনো মনে আছে তখন হোম সেক্রেটারি ছিলেন সালাউদ্দিন আহমেদ বলে, 1957 সালের সিএসপি অফিসার সম্ভবত একজন। তাকে জিয়াউর রহমান রিওয়ার্ড করলো কি, উনি তাকে জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা চাকরি দিয়ে দিলেন, উনি সেখানে চলে গেলেন। তারপর থেকে ওই লোকের আর কোনো খবর নেই। কিছুদিন শুনলাম ওয়াশিংটনে উনি মারা গেছেন। তো এই যে মানে স্বৈর শাসকরা কি করে, এই অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে তাদের পক্ষে কাজ করে করে ওই যে এই জন্য হ্যাঁ বা না ভোটের প্রতি সাধারণ মানুষের বিন্দু মাত্র কোনো আগ্রহ নেই। তার কারণ জানে যে এখানে তাদের সত্যিকার অর্থে তাদের মতের প্রতিফলন হয় না। জি। এবার একটু আরেকটা প্রসঙ্গে আসি, গণভোট প্রসঙ্গে। মানুষ বুঝে কিনা সামনে হ্যাঁই হবে বলে ধারণা করা হচ্ছে, মানে আপনিও বলছিলেন অতীতের ইতিহাস তাই বলে। একটু এই জায়গাটা একটু কথা বলি যে যেখানে আপনার অভিজ্ঞতা, আপনার সেটি নিশ্চয়ই একটু বিশেষভাবে আপনার বিশ্লেষণকে আরও সমৃদ্ধ করবে। আপনি অনেক আন্তর্জাতিক গণমাধ্যম কাজ করেছেন, যেটি জানলাম, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ান, সাউথ চায়না মর্নিং পোস্ট, এইরকম মানে খুব খ্যাতিমান জায়গাগুলোতে কাজ করেছেন সংবাদ মাধ্যমে। যে ওয়াশিংটন পোস্টের যে রিপোর্টটা সম্প্রতি আমরা দেখলাম, যেখানে আসলে একটা ফাঁস হওয়া অনানুষ্ঠানিক কথোপকথন মার্কিন দূতাবাসে, সেখানে দেখা যাচ্ছে যে স্পষ্টতই জামাতের পক্ষে একরকম আশ্বস্ত করার চেষ্টা, নারী সাংবাদিকদের একটা প্রচারণাও এবং খুব ইতিবাচক বার্তা দেয়া,
অন্যদিকে বিএনপির বিষয়ে কথা একটুখানি সময় কথা হয়েছে পুরো কথোপকথনে, সেখানে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং দুর্নীতির বিষয় আনা হয়েছে যে বিএনপি জিতে তারা নিজেরাই এটার কারণে ধ্বংস হয়ে যাবে, অভ্যন্তরীণ কোন্দল এবং দুর্নীতি। মানে এখান থেকে কি বোঝা যায়, জামাত প্রীতি বিএনপি ভীতি এরকম কিছু? না, আমি একটা কথা বলি, এটা খুব মানে আমি যেহেতু জিনিসগুলো নিয়ে অনেকদিন থেকে মানে ইনভলভ ছিলাম, তো আমি ওদের সাথে কাজ কাম করেছি, বা এখানে যারা আমেরিকান এমবাসি তারা আমাকে চিনতো সবাই, যেহেতু আমি নিউ ইয়র্ক টাইমস এর পড়াশোনা করেছিলাম। Anyway, তো এদের একটাই, যেমন আপনাকে বুঝতে হবে যে তারা তো সরকারি কর্মকর্তা, তাদের প্রত্যেকটা দেশে তাদের যত জায়গায় এমবেসি সব জায়গায় তাদের পোস্টিং দেয়। হুম। তো পোস্টিং এ ডিপ্লোমেটদের কাজটা কি, তারা সেই হোস্ট কান্ট্রি যেটা সেখানকার যে সমস্ত ঘটনাগুলি সেগুলো তারা রিপোর্ট করে পাঠায়, মানে স্টেট ডিপার্টমেন্টে পাঠায়। তো এটা তাদের একটা রুটিন কাজ। হ্যাঁ, আর এই বাংলাদেশে যারা আমেরিকান অ্যাম্বাসেডর হয়ে আসে তাদের কিন্তু ওয়াশিংটনে কেউ চেনে না, এটা আপনাকে বুঝতে হবে। আমি নিজেই ওয়াশিংটনে ছিলাম, কেমন এখানে ওই বিল মাইলাম ছিল, হাওয়ার্ড শেফার ছিল, তো তাদেরকে আমি দেখতাম রাস্তায় মানে ব্যাগ নিয়ে ঘুরতেছে, তারা কেউ না আর কি, তাদের কেউ চিনে না। যেমন বাংলাদেশে কেনিয়াতে আমাদের যে রাষ্ট্রদূত তার নাম কেউ জানে, কিংবা মানে ইন্দোনেশিয়াতে কে আছে কেউ নাম জানে তাদের? মানে এগুলো ইনসিগনিফিকেন্ট। একটা দেশ থাকলে একটা এমবেসি রাখতে হয়, সেখানে অফিসারদের পাঠাইতে হয়, এবং তারা সেখানে ওই ওই রিপোর্ট টিপোর্ট দেয়, এবং সেগুলো তারা মানে তাদের যে কাজ আর কি সেটাই করে। তো ওয়াশিংটন পোস্ট যে রিপোর্টটা করেছে, আমার কাছে বিন্দু মাত্র এটার কোনো গুরুত্ব নেই, বিন্দু মাত্র কোনো গুরুত্ব নাই। এবং আমাদের জার্নালিস্টরা সত্যিকার অর্থে তারা এই এই জিনিসগুলো বুঝেও না, মানে ভালো করে বুঝতেও পারে না। যেমন দেখবেন যে আমেরিকান অ্যাম্বাসাডারকে নিয়ে হইচই শুরু হয়ে গেছে, যে কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করতেছে, কি করতেছে না, এগুলো আর কি। তো ওরা, আমি ওদেরকে মাঝে মাঝে ঠাট্টা করে বলি যে দেখো, তোমাদের তো ওয়াশিংটনে কেউ চেনে না, কিন্তু এখানে এসে ইউ বিকাম সেলিব্রিটি, সবাই তোমাদের সাথে দেখা করতে চায়, বিকজ আমেরিকান অ্যাম্বাসাডার। হ্যাঁ, তো এরা করে কি, ওই সুযোগটা নেয়। এর এক আমেরিকান অ্যাম্বাসাডর আমাকে বলছে যে আচ্ছা, এইখানে সবার সাথে দেখা করতে এত ইজি দেখা করা যায় কেন, আমাদের দেশে তো কেউ দেখা করে না। ঠিক, আমি বললাম যে ওই তুমি যে আমেরিকান, তুমি যে সাদা চামড়া, তুমি পাওয়ারফুল, এই জন্য আমরা মনে করি কি, যে তোমাকে তোমাকে সাথে খাতির টাতির থাকলে যদি আমার কোনো কিছু লাভ হয়, আমি যদি একটা ভিসা পাই, বা আমি যদি একটা বিদেশি ট্যুর পাই, তো হয়ে গেল শেষে। তো এই যে ওরা নিজেরাই অবাক হয়ে যায়, আমাকে কয়েকজনে বলছে যে তোমাদের দেশের লোকজন এত মানে এত ইজি কেন তাদের সাথে দেখা করে। আপনি চিন্তা করেন কিন্তু আমি যে আসলে সেটা চিফ, সেটা আসলে খুবই সত্যি কথা। বরাবরই এটি আলোচনা হয় যে সাদা চামড়ার ওনারা আসলে আমরা এত মানে সাংবাদিক থেকে শুরু করে সবাই এত আকুল হয়ে না, উঠি কেন? কিন্তু আমার প্রশ্নটা ইভেন কিন্তু আসাদ মাহমুদ ওইখানে যে তাদের আনুষ্ঠানিক তারা যে বক্তব্য দিচ্ছে সংবাদ মাধ্যমে সাংবাদিকদের সামনে যখন মার্কিন রাষ্ট্রদূত কথা বলছেন তিনি বলছেন কোনো দলের পক্ষে যুক্তরাষ্ট্র না। হ্যাঁ কিন্তু এটা তো অনানুষ্ঠানিক কথা আমাদের, বা ভেতরের কথা যখন ফাঁস হচ্ছে তখন দেখা যাচ্ছে তাদের একটা পক্ষপাতিত্ব মনে হয় যেন প্রকাশই হচ্ছে। না না, আমি আমি বলি কি ব্যাপারটা, মানে অ্যাজ আই সেড, আমি ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট ছিলাম অনেক। আহ, যাই হোক, তো তারা যে কথাটা বলেছে, যেরকম তারা এখানে থাকে, তো তারা দেখছে, তাদের কাছে বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট আসছে, তো রিপোর্ট এসে তারা দেখতেছে যে জামাতের পক্ষের লোকজন আছে। তো এখন তারা কি বলবে, তারা ওই যে ওই ব্রেন ক্রিস্টেনসেন বললো না, যে যেই ক্ষমতায় আসুক বাংলাদেশে কারা ক্ষমতায় যাবে এটা দেশের জনগণ ঠিক করবে, এখানে আমাদের কোনো কিছু করার নেই, হুইচ ইজ দেয়ার স্ট্যান্ডার্ড রিপ্লাই আর কি। হ্যাঁ, এটা প্রত্যেকটা অ্যাম্বাসাডারই একই কথা বলতেছে, প্রত্যেকটা। এবং এর এর বাইরে কথা বলার কোনো স্কোপই নাই, তখন তারা ইন্টারফিয়ারেন্স হবে, যে ইন্টারনাল অ্যাফেয়ার্স সেটা তারা করতে চায়, এটা নিয়ে বিতর্ক হবে। কিন্তু এই জিনিসটা আমাদের সাংবাদিকরা ফুলিয়ে ফাঁপিয়ে এমন ভাবে ইয়ে করে, উপস্থাপন করে, যে একটা কিন্তু বিশাল ওই যে ব্যাপার। আলোচনা যেটা ফাঁস হলো সেটা তো আসলে ফুলে ফাঁপি না, এটা তো পুরো কথোপকথন মানে বক্তব্যটা আছে হ্যাঁ, সেখানে তো আমি দেখা সেটাই যাচ্ছে না বলছি। যে আসলে তাদের বক্তব্য, আমি তাদের একটা, যে যে প্রকৃত সাংবাদিক হবে তার তো প্রশ্ন করার দরকার ছিল সেটা, যে হোয়াট ইজ রং ইন দেয়ার। তখন আমি তো গ্রাউন্ড রিয়ালিটিটা দেখতে পাচ্ছি। তো এখানে যে আমেরিকান এমবাসি যদি বলে থাকে যে মনে হচ্ছে যে আমাদের ওইদিকেই মানে ওরা মনে হয় ক্ষমতায় আসতে পারে, দ্যাটস দেয়ার অ্যাসেসমেন্ট। এটা তো অনেকেই বলছে, খালি আমেরিকান এমবাসি বলছে, তার অনেকেই বলছে এই কথা, আমি নিজেও তো বলছি যে, হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি, আমি বিভিন্ন। তো এখানে তারা যদি সে কথাটা বলে যে যেই ক্ষমতা, আর মনে হচ্ছে যে তাদের দিকে পাল্লা ভারী, অর্থাৎ তারাও ক্ষমতা এসে যেতে পারে, তার অর্থ কি এই যে আমেরিকা ওদেরকে সাপোর্ট করতেছে? আমেরিকা যে যে
কিন্তু আমার সরকারি প্রশ্নটা আসুক। আসলে যে শুধু তো এতটুকুই বলছে না, বলছেন যে জামাত আসলে আশ্বস্ত করছেন তাদের যে কনসার্নগুলো আছে যে শরিয়া ল তারা বাস্তবায়ন করবে না বা নারীর কর্মঘণ্টা সেই বিষয়ে তারা করবে না, করলে তারা ট্যারিফ দিয়ে দেবে, অতএব এবং জামাত সেরা রেজাল্ট করবে। আর বিএনপি কি হবে? বিএনপি আসলে সমস্যার ব্যাপার হচ্ছে অভ্যন্তরীণ কোন্দল এবং দুর্নীতি। এই অ্যাসেসমেন্টটা তারা জার্নালিস্টদেরকে বলছে, মানে তাদের এই অ্যাসেসমেন্ট তারা কেন জামাতের ব্যাপারে এত পজিটিভ আর বিএনপির ব্যাপারে নেগেটিভ? না না, তারা যে বলছে যে আমরা শরিয়া মানে আমরা ভয় পাই, তো সৌদি আরবে তো শরিয়া আইন আছে, তুমি তাদের সাথে সম্পর্ক রাখো কি? তাদের অনেক দ্বিচারিতা সৌদি আছে। আরবে আমাদের এখানকার কথাটা একটু বলেন। তাদের তো নানান আমি রকম, এক বলছি এক যে দেশের জন্য এক এক নীতি থাকে। শরিয়া আইন যদি তাদের কনসার্নই হবে, তাহলে তারা সৌদি সৌদি আরবে তো তাদের মোনার্কি থাকার কথা না, তাই না? তো ফলে তারা জানে। আর আমেরিকা এমন একটা দেশ এখন, যে আপনি তো নিজেই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে, দখল করতেছে, বলছে আমার এটা দরকার এটা দরকার। আর বাংলাদেশের মতো দেশ যেখানে আমরা একটা দুর্বল মানে আমরা দেশ হিসেবে তো দুর্বল, আমাদের ওরকম সামরিক শক্তি নাই, আমাদের ওরকম অর্থনৈতিক শক্তি নাই। আর জামাত আসুক আর যেই আসুক ক্ষমতায়, আমেরিকাতে তো আপনি আমেরিকাকে তো আপনি কেয়ার করি না এরকম কথা তো বলতে পারবেন না। তো তখন আপনাকে ধরে নিয়ে যাবে তারা, ওই যে মাদুরোকে ধরে নিয়ে গেছে না, ধরে নিয়ে যাবে তারা। হ্যাঁ, তো সেই জন্য এই গ্রাউন্ড রিয়ালিটি গুলা চিন্তা করে যারাই ক্ষমতায় আসবে, কিংবা আমার মনে হয় না যে শরিয়া শরিয়া আইন যেটা বলবার সবাই, আমি অনেক মহিলাকে এখানে বলতে শুনছি, বাংলাদেশি মহিলা বলছে না না না, জামাতকে আমরা ভোট দেবো না, তার কারণ আমাদের কালে ঘরে বন্ধ করে রাখবে। এটা তো একটা জেনুইন কনসার্ন, কেমন? তো আবার আজকে দেখলাম ওই শফিকুর রহমান সাহেব বলছেন যে না, তারা আমাদের মা, তাহলে মাদের যে 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 প্রাপ্য সম্মান, তাদের যে নিরাপত্তা দেওয়া, এটা আমরা দিব। এখন বলছে যে যদি একটা নারী গর্ভবতী হয়, স্বাভাবিকভাবে তাকে তো আমাদেরকে দেখাশোনা করার তার দায়িত্ব, সে যদি চাকরি করে, এই জন্য আমরা বলেছি যে তুমি তাহলে 5 ঘন্টা কাজ করবে, হুইচ মেক্স সেন্স, তাই না? যে সে যেন চাকরিটা না হারায়। আর দেশের প্রায় প্রায় অর্ধেক হলো নারী, তাই না? এখন আপনি এদেরকে সবাইকে আপনি ঘরে বন্ধ করে রাখবেন, তো এটা তো মানে ইটস নট ফিজিবল। এটা ফিজিবল হওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। তো তারাও তো এই দেশেই, এটা তো আর ইয়ে না, আফগানিস্তান না, বা আমরা ধরেন আমাদের যে সংস্কৃতি কালচার, আমরা রবীন্দ্রনাথের গান শুনি, আমরা গান যদিও ইদানিং বাজনা করি। আফগানিস্তানের সাথে যোগাযোগও বেড়েছে। আপনি আমাকে একটু এটা বুঝিয়ে বলবেন যে মানে যুক্তরাষ্ট্রের ইন্টারেস্টটা কি? মানে তাদের ভেতরের কথা আর বাইরের কথা ভিন্ন রকম লাগছে কেন? মানে না না আনুষ্ঠানিক কথা আর অনানুষ্ঠানিক কথা ভিন্ন লাগছে কেন? না, না, আমি আমি এই জন্য এখানেই হলো আমাদের বোঝার সমস্যা আর কি। আমি কোনো কন্ট্রাডিকশন দেখছি না। তারা বলছে কি, যেই ক্ষমতায় আসুক না কেন আমরা তার সাথে ডিল করবো, এটা এটা আমাদের আনুষ্ঠানিক বক্তব্য। আনুষ্ঠানিক। অনানুষ্ঠানিক বলছে যে জামাত হয়তো বা এসে যেতে পারে, আমাদের কনসার্ন আছে সেখানে। তো সেখানে তো সব জায়গাতেই বলে, যেমন আলজেরিয়াতে যখন ইসলামিস্টরা ক্ষমতা নিল, তারা বললো যে না আমরা এটা মানি না। তারপরে 2006 সালে যখন গাজাতে ইলেকশন হলো, হামাস ক্ষমতায় আসলো, তারা বললো আমরা এটা মানি না, যেহেতু ওরা খুব ডাইহার্ড ইসলাম। কেমন? কিন্তু না, মানি না এক কথা, আর তাদের সাথে ডিল করার এক কথা। তো আলজেরিয়ার সঙ্গে আমি আমেরিকার সম্পর্ক কি নষ্ট হয়ে গেছে? নষ্ট তো হয় না, কিন্তু তারা তো বিয়ে কিন্তু করছে। বিএনপি আসলে তাদের অভ্যন্তরীণ কোন্দল এবং দুর্নীতিতে নিজেরাই ধ্বংস হয়ে যাবে, এটা কেন তাদের মানে বক্তব্য? এটা কেমন তারা তো বক্তব্য? বিএনপির তো আগের আগের রেকর্ড তো ভালো না। বিএনপি তো দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল, 2001 থেকে 2006 সাল পর্যন্ত। এগুলো কি মানুষ ভুলে গেছে? 5 বার সারা বিশ্বে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, চ্যাম্পিয়ন নাম্বার 1 দুর্নীতিতে। তো স্বাভাবিক হয় যেখানে দুর্নীতি বেশি থাকে সেখানে কোন্দল শুরু হয়, মানে টানাটানি শুরু হয়, ভাগ, আমাকে হালুয়া রুটি দাও, আমাকে এইসব নিয়ে। অবভিয়াসলি এই কনসার্ন তো সবারই থাকে। আর যে কোনো দেশে একটা মানে আমেরিকার এখানে ইনভেস্টমেন্ট যারা করবে, আমেরিকান ইনভেস্টমেন্ট, তাদের তো স্বার্থ রক্ষা করতে হবে। আমেরিকা যে সারা পৃথিবীতে এত জায়গায় মিলিটারি বেস রেখেছে, কিসের জন্য রেখেছে? যাতে করে তাদের ইনভেস্টমেন্ট গুলা তারা প্রোটেক্ট করতে পারে। তাহলে কি এরকম কেমন? যে স্বার্থ আছে বলেই তাদের একটা প্রায়োরিটি আছে দলগুলোর মধ্যে, মানে স্বার্থ দেখে যে এখানে দুর্নীতি বা এখানে এই বিষয়গুলো আছে, অতীত অভিজ্ঞতা রেকর্ড ইত্যাদি দেখে এই একটা অবস্থান, অন্যদিকে ওরা খুব ভালো করবে, ওরা এটা করবে না, ওদের প্রতি আস্থা দেওয়া, আশ্বস্ত করা, এই অবস্থান আমেরিকার? না না, এটা এগেন আমি তো এই কথাটাই বারবার করি, আমেরিকার কোথায় গণতন্ত্র আছে কি না কি নাই না এটা নিয়ে তাদের কোনো কনসার্ন নেই, তারা মুখে মুখে বলে এটা। যদি কনসার্ন থাকতো তাহলে ইরানের, আপনাকে আমি ইতিহাসটা বলি, 1953-তে ইরানের প্রথম
মানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ মোসাদ্দেক। কেমন, সে এসেই কি করলো, অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানি, যেটা যেটা ব্রিটিশরা ইয়েদের ছিল, সেটা সে ন্যাশনালাইজ করে দিল, বললো যে আমাদের তেল আমরা নিব, তোমরা এখান থেকে পয়সা নিবা। এই তখন কি করলো, এই সিআইএ দিয়ে মোসাদ্দেককে সরাই দিয়ে ওই শাহ রেজা শাহ পাহলভিকে তাদের একটা পাপেট গভর্নমেন্ট বানালো। তো তারা যদি সত্যিকার অর্থে গণতন্ত্রে বিশ্বাস করতো, মানুষের ইচ্ছার প্রতিফলনের দিকে যদি নজর দিত, তাহলে তো এই কাজটা তারা করতো না। আমেরিকা যেখানেই যাক তাদের নিজের স্বার্থে কাজ করবে, তাদের তাদের ইন্টারেস্ট সেখানে, মানে যেটা বড় সেখানে কাজ করবে, নাহলে ভেনেজুয়েলা কেন তাহলে করবে? তারা কি মনে করছে জামাত আসলে তাদের স্বার্থের জন্য সেটি মানে ইন্টারেস্টের জন্য ভালো হবে? ভালো না হলে জোর করে বলবে, বলবে যে তাহলে তোমার কিন্তু ধরে নিয়ে যাবো, তুমি যদি আমার কথার এদিক ওদিক করো তাহলে তোমাকে আমি মাদুরের মধ্যে তোমাকে তুলে নিয়ে যাবো। তো এই 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 নজির তো আমেরিকা বিভিন্ন জায়গায় দেখিয়েছে, তাই না? মানে 1990 আপনার মনে আছে কিনা, আপনার মনে থাকার কথা না, ম্যানুয়েল নারিও গেছিল পানামা, লৌহ মানব, তাকে ওখান থেকে মানে প্লেন দিয়ে উড়ায় দিয়ে চলে গেল আমেরিকা, তাকে জেলে মারলো এবং এই করলো। মাদুরোকেও একই কাজ করতেছে। হাইতির কি বলে, হাইতির যে প্রাইম মিনিস্টার ছিল, তাকেও তারা প্লেন দিয়ে উঠায় দিয়ে চলে গেল। তো এই ইতিহাস তো মানে এটা তো কোনো কাল্পনিক কথা না, কোনো হরর মুভি না, দিস ইজ রিয়ালিটি। এবং সারা বিশ্বই এখন দেখতে পাচ্ছে যে আমেরিকা ইচ্ছা করলে যে কেউ যেখান থেকে তাকে তুলে নিয়ে যেতে পারে। তো বাংলাদেশে যারা ক্ষমতা আসবে, জামাত বা এটা, তারা কি জানে না যে আমার অবস্থা কি হবে যদি আমি ওদের বিরুদ্ধে বেশি কিছু করি? তাহলে এই বুঝে না। যে আমেরিকা নিজের স্বার্থেই জামাতের প্রতি একটা বায়াসনেস দেখা যাচ্ছে অনানুষ্ঠানিক আলোচনায় বা ভেতরের আলোচনায়, এটিতে আসলে নির্বাচনের উপর প্রভাব পড়বে বা নির্বাচনের ফলাফলের উপর? আমি আমি আপনার সঙ্গে দ্বিমত পোষণ করছি, এটা বায়াসের কোনো ব্যাপার না, তারা রিয়ালিটিটা করছে, এখানে বায়াসের কোনো কিছু না। আমেরিকা রিয়ালিটি দেখেও তো কারো বায়াসড প্রতি হতে পারে, যে এটি ভালো আমি এর হ্যাঁ, পক্ষে, এটি খারাপ আমি তার পক্ষে না, এই রিয়ালিটি অনুযায়ী না তো না বায়াস হতে পারে। না, না, তারা তারা গ্রাউন্ড রিয়ালিটি তারা দেখছে, তাদের যে অ্যাসেসমেন্ট, তারা জরিপ করে না তাদের নিজস্ব লোকজন দিয়ে। তো এটা তো যে কেউ, আজকে জামাতের পক্ষে যে যে জোয়ার উঠেছে, কিন্তু এটা কি কোনো জরিপই তো বললো না, আমি তো আজ পর্যন্ত একটা জরিপও দেখলাম না যেখানে বলছে যে জামাত ক্ষমতায় যাবে, সব জরিপ বলছে বিএনপি ক্ষমতায় যাবে, তাদের সেই এই জরিপও বলছে জরিপ, বিএনপি ক্ষমতায় যাবে। আমি বলি এই জরিপগুলা কারা করে, এই জরিপের ফান্ডিংটা কারা দেয়, কারা করে, এগুলো তো বুঝতে হবে। কেমন, তো এগুলো নিয়ে আমার কোনো মানে মাথা ব্যথা নাই। আমি এই জন্য বললাম যে আমি সব সময় সাধারণ মানুষের সাথে কথা বলি, তাদের পালসটা বোঝার চেষ্টা করি। আমি যেটা দেখতে পাচ্ছি এখন, একদিন ওই কয়দিন আগে খালেদ মহিউদ্দিনের শোতে আমি গেলাম, তো আমি এই কথাটা বলেছিলাম, একজন আমাকে লিখছে যে এটা একটা পাক্কা জামাতি, হ্যাঁ এটা তো পিটার হলো। তো এখন আপনি বললেন আমার তো কিছু করার নেই, আমি কি করবো? আমি তো এখন আরেকজন বলছে বিএনপির কাছ থেকে পয়সা নিচ্ছে, তো এটা বলতেই পারে না। কিন্তু আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি, একজন নিরপেক্ষ, আমি মনে করি যে আমি নিরপেক্ষ, আমি কোনো সরকার থেকে কোনো সুযোগ নিয়ে নেই আজ পর্যন্ত, যদিও তারা আমাকে বিদেশে নিয়ে যেতে চাইছে, আমাকে বাড়ি ধারাতে প্লট দিতে চাইছে, জীবনে কোনোদিন এগুলা করিনি। কেমন, অথচ মানে যাই হোক, এগুলা নিজের কথা বলি না। তো আমি যা বলার চেষ্টা করছি, এবং আমি কিন্তু ভালো আছি, খুবই ভালো আছি। ভালো আছি ইন সেন্স যে আমি আমার এগুলা করতে হয়, আমার কারো এজেন্ট হইতে হয়নি। মানে আমি নিজের চেষ্টাই যা মানে যা অর্জন করেছি সব নিজের চেষ্টা, এবং এই লাইনেই আমি আছি। এবং আমি মনে করি যে বিএনপির জন্য যেটা ডিফিকাল্ট হবে, এটা হলো আমার অ্যাসেসমেন্ট, আমি যা বুঝতে পারছি, যে এখন আমেরিকান এমবাসি যদি বুঝে থাকে তাদের অ্যাসেসমেন্ট অনুযায়ী, যে হয়তো বা ওরা এসে যেতে পারে, দ্যাটস দেয়ার অ্যাসেসমেন্ট, এখানে আমার তো কিছু বলার নেই। এবং তারা যে কথা বারবার করে অফিসিয়ালি যে কথাটা বলে, যে যেই ক্ষমতায় আসুক না কেন আমরা তার সঙ্গে ডিল করবো, হুইচ ইজ দেয়ার পলিসি। জি, একদম শেষ জায়গায় যাই, মানে তাদের একটা অ্যাসেসমেন্ট এর মধ্যে থেকে হয়তো বোঝা যাচ্ছে। আমি একদম শেষ বিষয়ে একটু কথা বলতে চাই, যে টাইমে যে তারেক রহমানের সাক্ষাৎকার, সেটি নিয়েও একটু আপনার মন্তব্য জানতে চাই। সেখানে তারেক রহমান ভবিষ্যতে তার কি পরিকল্পনা, তার কি ব্যাকগ্রাউন্ড, মানে সেই বিষয়গুলো নিয়ে বলা হচ্ছে, যে কিভাবে তিনি দেশে আসলেন কত বছর পর, এগুলো নানান রকম বক্তব্য বলা হচ্ছে। সাথে সাথে কিছু নেতিবাচক বিষয়গুলো যেন মনে করিয়ে দেওয়া হচ্ছে, যে সেই যে মানে সেটাও একটা লিক হওয়া
বাংলাদেশের যুক্তরাষ্ট্রের হাই কমিশন থেকে পাঠানো তাদের প্রতিবেদন তারেক রহমানকে নিয়ে দুর্নীতির বরপুত্র বলা তাকে বা সন্ত্রাসের ইত্যাদির সাথে তার সম্পৃক্ততার জায়গা বলে যেই রিপোর্টটা পাঠানো হচ্ছে সেটির কথা বলে দেওয়া হচ্ছে। খাম্বা তারেক এরকম জি এই যে তাকে নিয়ে যে ট্যাগ আছে এগুলোর কথাও এখানে মনে করিয়ে দেওয়া হচ্ছে। এরকমটা আপনি আসলে এটাকে কিভাবে দেখেন, কি মনে করেন এই প্রতিবেদন নিয়ে? আমি রিপোর্টটা পড়েছি এবং আমি যদি ওই যে রিপোর্টার যে রিপোর্টটা করে আমি যদি হতাম আমি এক্স্যাক্টলি এই জিনিস লিখতাম, কেমন এক্স্যাক্টলি এই জিনিস লিখতাম। ফলে আমার কাছে ওই রিপোর্ট নিয়ে কোনো ইয়ে নাই। হি ডিড এ ভেরি প্রফেশনাল জব। কেমন সে উভয় বিভিন্ন লোকের সাথে কথা বলেছে তারেক রহমান সম্পর্কে যে নেতিবাচক কথাগুলো সেগুলোকে, বিকজ হি ইজ রাইটিং ফর হিজ অডিয়েন্স, আমেরিকা যারা বাংলাদেশ সম্পর্কে তেমন কিছু জানেন, কেমন তাদেরকে এডুকেট করা, তাদেরকে এনলাইটেন করা একটা জার্নালিস্টের কাজ। দ্যাটস হোয়াট হি হ্যাজ ডান এবং এটা অ্যাবসলিউট গুড জার্নালিজম। আমি হলে একই কাজ করি। কিন্তু এই যে হেডিংটাই করা প্রডিগাল সান, এটা প্রডিগাল আসলে অনেকে প্রডিগাল কথাটার মানেই বুঝে না, কেমন মানে আই ডোন্ট সি এনি রং ইন ইট। দ্যাট ইজ দি আমি নিজেও হেডলাইন লিখি। আমি যখন এডিটর ছিলাম, হ্যাঁ আমার কাজ ছিল হেডলাইন লেখা, তো আমি এগুলাই লিখতাম। তো দেয়ার ইজ নাথিং রং ইন ইট। আমি ওই রিপোর্টের মধ্যে কোনো কিছুই, এখন হচ্ছে কি যার যার স্বার্থ, এখন যারা ধরেন বিএনপির বিরুদ্ধে তারা ওইখান থেকে ওই যে চেরি পিকিং করছে, ইংরেজিতে বলে চেরি পিকিং, মানে যেখানে যেখানে খারাপ জিনিসগুলো আছে সেগুলো তুলে নিয়ে হাইলাইট করছে। আবার যারা বিএনপির পক্ষে তারা ওখানে ভালো জিনিসগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে হাইলাইট করছে। সো এটা তো যার যার নিজের ইন্টারেস্ট মানে অনুযায়ী সে কাজ করছে। বাট আই থিঙ্ক অ্যাজ এ হোল রিপোর্ট ওয়াজ অ্যাবসলিউটলি অল রাইট, very professional work. কিন্তু এই যে শব্দটা ব্যবহার করে আপনি বলছেন অনেকে আমরা বুঝতেই পারছি না হয়তো যে আসলে শব্দ দিয়ে কি বোঝাতে চাচ্ছে। আসলে আপনি একটু বলবেন কি বোঝাতে চাচ্ছে, মানে এটিতে আসলে খুব ইতিবাচক শব্দ না। যদি আমি এখনই ডিকশনারি করলাম যে একদম যদি লিটারাল মিনিংটা বের করি, আ পারসন হু স্পেন্ডস মানি ইন আ রেকলেসলি এক্সট্রাভ্যাগেন্ট ওয়ে, যিনি আসলে রেকলেস বিহেভ করেন তাকেই আসলে মিন করে যে আপনি ডিকশনারি মিনিংটা ঠিকই আছে। হ্যাঁ, তো আমরা বলি না যে আমরা ইজ এ প্রডিগাল পারসন, মানে এই আচ্ছা একটু উড়াও ঠিক আছে। হ্যাঁ সেই অর্থে নেগেটিভ বলা যায়, বাট আপনি যদি পুরো কন্টেন্টটা দেখেন, আই থট ইট ওয়াজ এ ভেরি ব্যালেন্সড। এটার কি কোনো পজিটিভ অর্থ আছে প্রডিগাল? না, ওই যে বললাম, এখন আপনি যদি বলেন যে মানে হি লিডস এ প্রডিগাল লাইফ, অনেকের কাছে ভালো লাগে এটা যে হ্যাঁ আমি ঘুরবো ফিরবো খেয়ে দিয়ে বেড়াবো। আমাদের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বা রাষ্ট্রনেতা হতে যাচ্ছেন এরকম ব্যক্তির সাথে প্রডিগাল শব্দটা কেমন যায়? সেই অর্থে তো অবভিয়াসলি এটা পজিটিভ না, সেই অর্থে পজিটিভ না। তবে আপনাকে আমি এটাও একটা কথা বলি যে রিপোর্টটা লিখেছে সে হেডলাইনটা দেয়, দ্যাটস নট হিজ জব। আই ওয়াজ অ্যান এডিটর, আমি জানি কি করতে হয়। আমার কাছে যখন রিপোর্ট পাঠাইতো ওয়াশিংটনে, তখন আমি তাদের রিপোর্টটা দেখে আমি নিজে একটা হেডলাইন দিতাম, এবং এই যে রিপোর্টার যে রিপোর্ট করেছে এটা তার দেওয়া, এটা দিয়েছে তার এডিটররা। তো তার এডিটররা পুরো রিপোর্ট পড়ে মনে হয়েছে যে দ্যাট কুড বি দি পারফেক্ট হেডলাইন ফর দিস রিপোর্ট। আই সি নাথিং রং। আর সবচেয়ে বড় কথা যে এখন আমাদের একটা সবচেয়ে বড় মুশকিলটা হলো কি, আমরা সবসময় চিন্তা করি যে বিদেশিরা কি লিখছে, বিদেশিরা কি বললো, ওই যে বিদেশি প্রীতি, ওই যে সাহেবরা কি লিখছে, এর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ইট ডাজন্ট ম্যাটার। নিউ ইয়র্ক টাইমস এরকম অনেক মানে ইয়ে হয়, নোবডি কেয়ারস। এই দেশের মানুষকে নিউ ইয়র্ক টাইমস বা টাইম ম্যাগাজিন পড়ে না, তারা দেখবে যে ভাই তুমি কি কাজ করতেছো আমার জন্য। আমি তো ওনারা তাদেরই সাক্ষাৎকার দেন আর কি। হ্যাঁ, না সেটাই বলছি, ওই যে বললাম আমরা তো এখনো ওর থেকে বের হইতে পারি না। যে আমরা মনে চিন্তা করেন যে সিএসি এত ব্যস্ত একটা মানুষ, সে প্রতিদিন একটা বিদেশির সাথে এখানে দেখা করে, এটা কি? আচ্ছা, এটাও একটু বলে দিন আপনি, যেহেতু এটা বললেন মার্কিন রাষ্ট্রদূত, যেটি আসলে কথা একটু শুরু করলাম, তিনি নির্বাচন কমিশনে যাচ্ছেন কথা বলতে, সেনাপ্রধানের সাথে কথা বলছেন, আরো রাজনৈতিক নেতাদের সাথেও যাচ্ছেন কথা বলতে। এটি আসলে আপনি কিভাবে দেখেন? এই যে ওই যে আমাদের দেশের দীনতা আর কি, আমাদের ব্যাংকরাপসি। আমি বলি আপনাকে এই প্রসঙ্গে জাস্ট ছোট্ট এই কথাটা বলি শেষ করে দিব। আমি তখন ওয়াশিংটন পোস্টে কাজ করি 2003 সালে, কেমন আমার কাছে একটা ইমেল আসলো। ইমেলে লেখা আছে প্রথম, ডিয়ার স্যার, আমাকে বলছে মাই নেম ইজ হ্যারি থমাস,
I have just been confirmed as the next United States ambassador to Bangladesh. কেমন? তারপরের লাইনে লিখছে, I have been strongly recommended by a friend to meet you before I head to Dhaka. Would you have some time to see me? হ্যাঁ, তো সে, আমি বললাম ঠিক আছে, আসো আমেরিকান অ্যাম্বাসেডর। তো আমাকে লাঞ্চে নিয়ে গেল সে। তো আমরা লাঞ্চ করতে করতে আমাকে বলতেছে সে যে দেখো, আমার তো আবার 2 মাস বসে, মানে ক্রেডেনশিয়াল প্রেজেন্ট করার আগে আমাকে তো 2 মাস বসে থাকতে হবে। হ্যাঁ, নর্মালি যেটা হয় রাষ্ট্রপতির ক্ষেত্রে। তো আমি বললাম, হ্যারি তুমি কোথায় যাচ্ছ তুমি জানো না, 2 মাস না, তুমি 2 দিনের মধ্যে ক্রেডেনশিয়াল দিতে পারবে। হোয়াট আর ইউ টকিং? আই এম প্রিপেয়ার্ড ফর 2 মান্থস। আমি বললাম তোমাকে 2 মাস তারা বসায় রাখতে পারবে না। ডেইলি স্টারের মতো কাগজ, মাহফুজ আনামের মতো লেখাপড়া জানলো, বিদেশে চাকরি করতে, সে তার কাগজের মানে রানিং কমেন্ট দিচ্ছে, হ্যারি থমাস এখন ডালেস এয়ারপোর্টে আছে, হ্যারি থমাস এখন লন্ডনে পৌঁছাইছে, হ্যারি থমাস ঢাকায় অমুক টাইমে আসবে। তো এরা না, যারা অ্যাম্বাসাডর হয়ে আসতেছে, এরা তো জীবনে কল্পনা করতে পারে না যে এইরকম অ্যাটেনশন, এইরকম মানে প্রেস এইরকম আমাদের কি দিচ্ছে, ওদের যায় মাথা খারাপ হয়ে। আর ওরা যে কেউ দেখা করতে চাক, বড় বড় কাজের সবার সাথে দেখা করতেছে। তার মানে সেনাপ্রধানের সাথে তার কি কাজ? ইয়ে, আর সেনাপ্রধান তাকে সময় দিবে কেন? সিইসি তাকে সময় দিবে কেন? সে বলবে যে ইউ শুড সি মি আফটার দি ইলেকশন, আই এম ভেরি বিজি নাও। কিন্তু এই আমরা যতদিন এই কথাটা এই বিদেশিদেরকে না বলতে পারবো, ততদিন আমরা জাতি হিসেবে মাথা উঁচু কিন্তু করতে এটা পারবো। কি শুধুমাত্র সাদা চামড়ার একটা প্রীতি, বা আমেরিকান রাষ্ট্রদূত আসছেন এর মধ্যে কি কোনো কিন্তু আছে, মানে না ভেতরে না, কোনো উদ্দেশ্য কোনো আছে? কিন্তু নাই। ওই যে বললাম না, আমার কলোনিয়াল সিস্টেমের আমরা যারা, মানে আমরা কলোনিয়াল সিস্টেমে যারা থেকেছি আর কি, তাদের কাছে সবচেয়ে বড় মানে ডেমাই গড বলে ইংরেজিতে, মানে ডেমাই গড হলো কারা? ওই সাদা চামড়া। মানে সাদা চামড়া দেখলেই আমরা শুয়ে পড়ি, পিয়ন থেকে শুরু করে প্রধানমন্ত্রী সব শুয়ে পড়তেছে। ও সাদা, আমেরিকান, ব্রিটিশ, অস্ট্রেলিয়ান, মানে কারণ it's তো আছে unbelievable। নিশ্চয়ই এইরকম করার। তার কারণ ওইটাই যে আমাকে যদি একটা ভিসা দেয়, আমার একটা আত্মীয় আমি যদি পাঠাইতে পারি আমেরিকাতে কিংবা অস্ট্রেলিয়াতে, আর তারপরে প্রধানমন্ত্রী থেকে আমার, শুরু করে এত বড় বড় পদের মানুষজন এই বিষয়ে কথা করবেন। হ্যাঁ ওই যে, তারপর প্রধানমন্ত্রী তো সারা জীবন থাকে না, তারপরে আমি কোথায় যাবো? তারপরে আমাকে ওই আমার আত্মীয় স্বজন যারা আছেন তারা বলবে যে তুমি তো প্রধানমন্ত্রী, আপনি তো প্রধানমন্ত্রী, আমার একটু বিদেশে পাঠায় দেন না। কিন্তু এই দেশে তো আমরা তো আসলে আরো বড় বড় ব্যাপার শুনেছি, মানে এটা তো একজন পার্সোনাল ব্যাপার বলছেন। বড় বড় ব্যাপার যেমন ধরেন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার শেষের দিকে স্যাংশন হচ্ছিল, তখন বিএনপি দাবিই করছিল, বিভিন্ন মহল আমাদের সাথে আলোচনায় টকশোতে বসে কথা বলছিলেন যে হ্যাঁ এটা তাদের তৎপরতা। আওয়ামী লীগও বলছিল বিএনপি লবিং করে এগুলো করিয়েছে, এবং বিএনপি একরকম একটা সময় অ্যাগ্রিও করলো যে হ্যাঁ এটা আমরা দেশের স্বার্থে এরকমটা করেছি। একজন বললেন বাবা পিটার হাস ভগবান, এরকম মানে বিএনপি মহাসচিবের সামনে, যিনি অবশ্য পরে আওয়ামী লীগে চলে গিয়েছিলেন, ওবায়দুল কাদের এসে বললেন তলে তলে সব ঠিক হয়ে গেছে, দিল্লির সাথে মানে ওয়াশিংটন সব মিলে সব তলে তলে ঠিক হয়ে গেছে। মানে আমরা তো দেখি বড় বড় কিছু, অনেক কিছু হয়ে যায় আসলে। না না, সেটাই তার কারণ। এবং বটম লাইন তো ওই একই কথা। আমার আমার কথাটাই আপনি বলতেন যে সবকিছুর উপরে তাদের উপর নির্ভর করতে হবে। কেন তাদের উপর? তারা বড় দেশ, ওইখানে তারা ধনী মানুষ, তাদের কাছে টাকা পয়সা দরকার আমাদের। তারপরে আমাদের পিস কিপিং ফোর্স পাঠাইতে হবে, তাদের সেনাবাহিনীর লোকজনকে ঠিক রাখবে, ওখানে যে বেতন, ডলারে বেতন পাবে। তো এই সবকিছুই হলো মানে ইন্ডিভিজুয়াল স্বার্থ, এখানে দেশের স্বার্থটা মুখ্য না। এবং তাদেরকে আমি দেশের স্বার্থের কথা যদি আমরা চিন্তা করতাম, তাহলে আমরা ওদের কাছে ধর্ণা দিতাম। তখন বলতাম যে আমরা দেশের জনগণের কাছে যাব, এবং জনগণই তারা আমাদেরকে শক্তি দেবে, আমাদের কোনো বাইরের শক্তির দরকার নেই। সে কথা তো আমরা বলতে পারছি না দেখে আজকে দেশটার এই অবস্থা। তারাও এটা সুযোগ নিচ্ছে, কেমন? তারাও এইগুলোর সুযোগ নিচ্ছে, যারে এদের তো যাবো। নাহলে আপনি চিন্তা করে দেখেন, কয়েকদিন আগে এখানে পিটার হাস বলে একজন আমেরিকান অ্যাম্বাসেডর ছিল, কেমন? সে এখন একটা আমেরিকান কোম্পানির এজেন্ট হয়েছে। এরা হলো বেসিক্যালি ধান্দাবাজ। এখান থেকে এই অ্যাম্বাসেডর গুলা, এটাই হলো তাদের লাস্ট পোস্টিং হয়। এখান থেকে কি করবে? রিটায়ারমেন্টে চলে যাবে, ওর তো আর কিছু করার নেই। ফলে করে কি, এই মানে এই তাদের এই পজিশন গুলাকে ব্যবহার করে এই ছোট ছোট দেশগুলোতে যে এই বিভিন্ন বড় বড় কোম্পানির এজেন্ট হয়ে আসে তারা, এবং ইউনুস সাহেবের মতো লোক তার সাথে দেখা। কল্পনা করতে পারেন এটা?